তারপর লাশ নিয়ে তখন লাস্ট নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে লাস্ট নিয়ে আসলাম। আসার পরে আমার মা বাবাকে আমার বোন বললো, ওনারা বলছে না এখানে রাখা যাবে না। রাতটা কোনো রকমে অ্যাম্বুলেন্সের মধ্যে গিয়ে করছে। আমার ফারে বসে এসে ওনারা ওই আমার উঠোনের মধ্যে বাইরে রাস্তা রাখছে। জানাজার মধ্যে তেমন কোনো মানুষ হয় নাই, কোনো আত্মীয় স্বজন আসে নাই, ওনার পরিবার থেকেও আসে নাই, আমার পরিবার থেকেও কোনো আসে নাই। মানে আশেপাশে 2-4-5 জন 10 জন মানে খবরটা দিয়ে আমি আবার শহরে আমার 4 বছর, তখন 5 বছরের বাচ্চা, তখন বাচ্চাটা কান্নাকাটি করতেছে। অথচ কেউ আমার বাচ্চার দিকে কেউ এক মুহূর্তের জন্য থাকছে এই বাচ্চাটা কী কোথায় যাবে কেউ বলছে না। আপনার বাচ্চা এখানে রেখে যাও, তুমি এটা নিয়ে কোথায় যাবে। তখন আমি ওই বাচ্চাকে নিয়ে শহরে চলে আসতাম মাঠে দিয়ে। আসার পর আমি কী করবো দেখছি আমার বাচ্চাটাও কান্নাকাটি হচ্ছে। বড় ভাইয়ের বউ ছিল শহরে, আমি ওনার সাথে যোগাযোগ করছি। আমি ভাবি আমি তো আমার বাচ্চাটাকে রাখতে পারছি না, আমি কী করবো এখন। আমার বোন বলছে তোমার সাথে যোগাযোগ রাখার জন্য আমাকেও পরিবার থেকে বিতরিত করতেছে। আমার নাম নুরুল হাশেম। হাশেম ভাই বয়স কত এখন আনুমানিক? আমার বয়স, আমার জন্ম 1974, এখন আর 48। আচ্ছা, 74 সালে আপনার জন্ম। আপনি এখনো চট্টগ্রামে আছেন? চট্টগ্রামে আছি। ফুডে কলেজে ইন্টারমিডিয়েট পাস করছি। পাস করার পরে আমি অনার্সে জন্য অ্যাডমিশন নিচ্ছি। এর মাঝামাঝি একটা সবচেয়ে আমার মামাতো বোন সম্পর্কে ওনার সাথে আমার একটা রিলেটিভ সম্পর্ক হয়। তখন আমার মামাতো বোন উনি আমাদের বাড়িতে আসতো, আমি আমার নানার বাড়িতে যেতাম। এই সূত্রে আমাদের মধ্যে দুজনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক হয়। নিবিড় সম্পর্ক, উনি আমাকে ভালো লাগতো, আমি ওনাকে ভালো লাগতাম। এর মধ্যে আগে তো ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এক পর্যায়ে আমাদের মধ্যে মন দেওয়া নেওয়া শুরু হয়েছে। শুরু হওয়ার পর এখন উনি বারবার আমাদের বাড়িতে আসতো, আমি ওনাদের বাড়িতে যেতাম। এক পর্যায়ে আমার নানি আমার মাকে বললো তোমার ছেলেকে এখানে আসতে বারণ করিও। আমার মা বলছে কী, আমার ছেলে এখনও তো ছোটো, মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, কী সমস্যা? বলছে না আমার চোখে এগুলো ভালো লাগতেছে না। তখন আমার মা আমাকে ডেকে বলছে তোমার নানি এরকম বলছে। না আমার নানি, আমি তো জানি না কী জন্য। আমি যাই, আমার মামাতো বোন আছে, আমি ওনার পড়াশোনাটা একটু দেখি, পড়তে বসলে উনি আমি একটু দেখি, এটাই তো আমার এখানে। হয়তো না তোমার অন্য কোনো এক কমপ্লেন আছে। আমি কিসের কমপ্লেন আমার ব্যাপারে। এমন এক সময় যখন আমি অনার্সে ইয়ে করছি, তখন আমার একটা চিঠি আমার ভাবি পেয়ে ফেলছে। বাসায় তো হাসাহাসি করতেছে সবাই। আমি বলছি কী সমস্যা, আমাকে নিয়ে তোমরা হাসছো কেন? হয়তো না আমি হাসতেছি। এখন ভাত খেতে বসলাম, তখন আমার মা এসে আমাকে বকা শুরু করলো। হঠাৎ কোনো এই তোমাকে এখানে রাখবো না, তুমি এরকম করতেছো। আমি মা আমি কী করতেছি? এখন আমার মা আমার এদিকে না বলে আমাকে তুমি রাজনীতি করতেছো, তোমার অনেক কমপ্লেন আসতেছে, বুঝছো। এখন তোমার বড় ভাই বারবার আমাকে ইয়ে করতেছে। আমি মা আমি রাজনীতি করি, আমি তো কোনো অসুবিধা করতেছে। হয়তো না তোমাকে বিদেশ চলে মা আমি ব্যবসা করবো এখানে, আমার আব্বা ব্যবসা করে, আমার মেজো ভাই ব্যবসা করে, আমি ব্যবসা করবো, আমি দেশের বাড়ি যাবো কেন? আসলে তো রাজনীতি করতেন না? না আমি রাজনীতি করতাম। এখন আমার মা বললো তোমাকে পাসপোর্ট করতে হবে। আমার মাকে বললাম মা আমি পাসপোর্ট করবো না, আমি বিদেশ যাবো না, আমি ব্যবসা করবো। আরে না তুমি এখানে থাকতে পারবে না, না হলে তুমি থাকবো, না হলে আমি থাকবো, আমার মা আমাকে বলতেছে। এখন যখন এরকম বলছে আমি গেলাম পাসপোর্ট করতে গেলাম মেজো ভাইয়ের সাথে। পাসপোর্ট করালাম, পাসপোর্ট করার পরে ইমিডিয়েট 15 দিনের মধ্যে আমার ভিসা দিয়ে দিল সৌদি আরব থেকে। আমি বলছি মা আমি সৌদি আরব যাই, আমি কী করবো, আমি তো ভাষা জানি না, কোনো কিছু জানি না, আমি কোনো গাদা বড় কাজ করি নাই, কখনো বাড়ি কাজ করি নাই। তো আমার মা বলছে তোমার যেটা বড় ইচ্ছে সেটা করো, তুমি চলে যেতে হবে এখান থেকে। আচ্ছা মা আমি কী অপরাধ করছি এমন? মা বলছে না আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। আজ আমার ভাই ভিসা দিল, দেওয়ার পর আমি সৌদি আরব চলে গেলাম। সৌদি আরব যখন চলে যাচ্ছি তখন আমার মন অনেক কান্নাকাটি করছি বাসায়। তখন ওনারা তো আমার কথা একটু শুনতে চাচ্ছে না। তখন চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি ওখানে জিদ্দা, তখন আমার জিদ্দায় গেছি আমি। জিদ্দায় আমি অপরিচিতের মধ্যে পড়ে গেছি, আমি পাচ্ছি না কারোর সঙ্গ। কিছু বাঙালির সাথে আমার সাথে ওখানে পরিচিত হলো। বাঙালি একটা বাঙালির বাসায় থাকছি, ওনার সাথে আমার সাতকানিয়া বাড়ি, ওনার সাথে থাকছি। ওনার সাথে থাকবো ভাই আমি কী করবো এখানে এসে, আমার বিষয়টা দেশে তো আপনার সেলম্যান লেখা আছে, কিন্তু আমি কোথায় সেলম্যানি করবো? তুমি বলছো ভাই আপনার সেলম্যানি করতে হলে টাকা লাগবে, এখানে ব্যবসা করতে হলে আপনার বাড়ি থেকে পয়সা আনতে, পয়সা আমাকে কে দেবে ভাই? তো উনি বলছো ভাই আপনি একটা কাজ করেন, আমার সাথে থাকেন, আমার সাথে থেকে একটা মসজিদের পাশে আপনি বস্তা বলে, মানে মসজিদে যখন আজান দেয় তখন গিয়ে ওখানে ব্যবসা বস্তা কাপড় বিক্রি করে। তো আমি তো ভাষা জানি না, হয়তো ভাই ভাষা জানতে হবে না, এগুলো আস্তে আস্তে বুঝে যাবো। তুমি ইংরেজি বলতে পারো, একটু একটু ইংরেজি বলিও। তো আমি ওরা বুঝে ঠিক আছে ভাই তোমার সাথে যে আমি দেখি। ওনার সাথে 1 সপ্তাহ গেলাম, দেখলাম কীভাবে বিক্রি করতেছে। তখন উনি আরবি বললে আমি এটা বাংলায় লিখে নিতাম বাসায় গিয়ে। এইভাবে 10-15 দিন ওনার সাথে কাটলাম। কাটার পরে এখন আমি বলছি ভাই আমার বাসা ভাড়া দিতে হবে, আমি কীভাবে চলবো এখানে?
এখন খান্নাখাটিও করতেছি, কিন্তু আমি অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছি ওখানে। তখন উনি বলছে, ভাই আপনি এত টাকা খরচ করে আসছেন, এখন আপনি কীভাবে? ভাই আমি টাকা খরচ করে আসছি বলছে আমি চলে যাবো, টেলিফোন কোনো কোথাও যা করতে পারছি না, পশুরে আমাদের বাসাও তো টেলিফোন নেই। তখন আমার একটা চিঠি লিখলাম, তখন ফুল প্রসঙ্গ আমার মাকে, আমার এখানে ভালো লাগতেছে না, আমি চলে যাবো, আমি কোনো অবস্থাতে গিয়ে করতে পারছি না, এখানে আমি কোনো হেল্প পাচ্ছি না, আমার ভাষাগুলো আমি ইয়ে করতে পারছি না। তখন আমার মা সেই হওয়ার পরে 1 মাস পরে আমাকে উত্তর দিল, বাবা তুমি এখানে আসিও না, আমি তোমার জন্য অনেক ঋণ করে তোমাকে বিদেশ পাঠাইছি। এই কথাটা আমার মা বলছে। বলার পরে মার চিঠি পেলাম, চিঠি পাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করলাম ওখানে। কান্নাকাটি তখন আমি অনেক সুন্দর ছিলাম দেখার মধ্যে, সুন্দর ছিলাম। তখন আমার সাথে আমার পাশে এক সোমালি মহিলা থাকতো, উনিও ব্যবসা করতো ওখানে, ওনারাও ওই এরকম ব্যবসা হতো, সোমালি নাইজেরিয়ান ওনারাও ব্যবসা করতো। এর সাথে আমার ওই সোমালি মেয়ের সাথে পরিচয় হয়। আমার কি নাম ছিল ওর? শোনা যায় ওনার নাম মুসলিম। মুসলিম, আচ্ছা। ওনার সাথে আমার পরিচয় হয়। তো উনি আমাকে অনেক দুষ্টুমি করতো আমার সাথে, দুষ্টুমি, আমি ওনার সাথে দুষ্টুমি করতাম। ওনার সাথে এমন সময় আমার একটা বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তখন আমাদের বাঙালি ভাইয়া যারা ছিল ওনারা আমাকে বলতো কি তুমি আসার সাথে তোমার সাথে এইরকম হয়ে গেলো, আমরা এতদিন আসছি আমাদের সাথে কারো সম্পর্ক সৃষ্টি করতে পারিনি। তখন আমাকে ইনভাইট করতো ওনাদের বাসা, মানে একটা গুড়িয়া নামে একটা শব্দ আছে ওখানে সৌদি আরবের মধ্যে, জেদ্দা শহরে গুড়িয়ার মধ্যে বাঙালি, ফিলিপানি, সুদানি সবাই ওখানে আমরা বসবাস করতাম ওই জায়গাতে। তখন ওনার বাসায় আমাকে ইনভাইট করতো, আমি যেতাম, তখন আমাকে কিছু ভালো মন্দ খেতাম, তখন আমাকে ঘুরতে নিয়ে যেত এখানে ওদিকে দিকে। তো উনি বলছে ভাই আমার পিছনে এত টাকা আপনি খরচ করে, হয়তো আপনাকে আমার ভালো লাগতেছে, আরোই বলতেছে, আরে বলতাম এটা হব্বু আনা হব্বু এরকম একটা কথা বলছো। তখন আমি বুঝতাম না মানে ভালোবাসা কি, আরবিতে যে হব্বু শব্দের অর্থ তখন আমি বুঝতাম না। তখন আমি ওদেরকে এসে বললাম, উনি আমাকে আনা হব্বু বলতেছে, আমি কি বলবো, ঠিক আছে। ওনারা হাসাহাসি করতো আমাকে নিয়ে। তখন এইভাবে মাঝখানে 1 বছর চললো, দীর্ঘ 1 বছর, মানে 96 থেকে 97 পর্যন্ত ওনার সাথে আমার সাথে 1 বছর বন্ধুত্ব স্থাপন হলো। তখন উনি আমাকে বাজারে নিয়ে যেত, নিয়ে যেয়ে ওই আপনার কাপড় চোপড় কিনে নিত বিক্রি করার জন্য। কারণ আমি আস্তে আস্তে ওখান থেকে একটু নিজে স্বাবলম্বী হতে শুরু করলাম, কিছু টাকা বাঁচতেছে, তখন রিয়াল আসতেছে, আমি শুরু করলাম। এখন আমি চিন্তা করলাম আমার মাথায় রয়ে গেছে তো আমার মামাতো বোন। আসলে আমি যতই ওনার সাথে আমার মামাতো বোন আমার স্মৃতিতে পাতা। এখন আমি অস্তিত্বে আমার মামাতো বোনের কোনো এঙ্গলে আমার মামাতোর সাথে আমি যোগাযোগ করতে পারি। আচ্ছা। এখন আমি একদিন মামাতো বাড়ির ঠিকানায় চিঠি লিখলাম, ওনার ঠিকানায় আমার মামাতো বোনের কাছে চিঠি লেখার পরে মামাতো বোনের চিঠি, ওই চিঠি পাইছে কিনা আমি জানি না। এখন 1 মাস 2 মাস 3 মাস এভাবে কোনো উত্তর পাচ্ছি না ওই চিঠিটার। নেওয়ার পরে আমি আমার স্কুল ঠিকানায় একটা চিঠি দিছি, স্কুলের ঠিকানায় একটা মাস্টারের নামে চিঠিটা দিচ্ছে আমার মামাতো বোনকে অ্যাড্রেস করে। মাস্টারে আমার মামাতো বোনকে চিঠিটা নিয়ে দিয়েছে। মাস্টারটা আমার পরিচিত ছিল, আমার বন্ধু, উনি আমার মামাতো দেওয়ার পরে এই চিঠিটা মাস্টার জানাজানি হয়ে গেছে আবার গ্রামের মধ্যে। আচ্ছা। তখন জানাজানি হয়ে গেছে, আমার মামা আমার আম্মাকে ডেকে নিয়ে গেছে, তোমার ছেলে বিদেশ থেকে আমার মেয়েকে ছিঁড়ে দিচ্ছে, এভাবে স্কুলে আমার হ্যারাসমেন্ট করতেছে। তখন আমার আম্মা আমার কাছে একটা চিঠি লিখছে যে তুমি এরকম চিঠি দিছো যে কারণে তোমার মামাকে আমাকে সাথে লাগালাগি করতেছে, তুমি আর চিঠি দিও না, তুমি ওদের সাথে যোগাযোগ রাখিও না। তখন আমি আর আমার মার তো কথা শুনছি, মা কথা শোনার পর আমি আর ভালো মন্দ কিছু না, তখন আমি আর মেন্টালিটি আরও নষ্ট হয়ে গেছে আমার ওখানে। তখন 6 মাস আরও ওনার সাথে আমার সম্পর্ক নেই, আর যোগাযোগ নেই। ওই চিঠির পরে হঠাৎ আমার মামাতো বোনে আমাকে একটা চিঠি লাগলো যে আপনার সাথে আমি দীর্ঘদিনের সম্পর্ক করে আজকে আমি হ্যারাসমেন্ট ছিল, আমার সাথে বিভিন্ন জায়গায় আমার সাথে প্রস্তাব আসতেছে, আমি কী করব। তো আমি ওনাকে আমার চিঠির উত্তরটা দিলাম, আমি আপনার যেরকম, যদি আমি তো এখান থেকে আর যেতে পারবো না, এখানে যেতে গেলে অনেক টাকার দরকার আছে, এখন আমি তো যেতে অনেক সময় লাগবে। 97-98 সাল করে গেলো, এর মধ্যে বেশখানে আবার রিলেশনশিপটা গ্যাপ হয়ে গেলো ওনার সাথে, কিন্তু আমার সাথে সম্পর্কটা এখন আমার সব অল ইন অল, মানে সোমালিয়ার মেয়েটার সঙ্গে আপনার খুব গভীর সম্পর্ক হয়েছে। এভাবে মধ্যে হঠাৎ করে উনি আবার একটা আমাকে চিঠি লিখলো আমার মতো যে আমাকে বিয়ে করতে হবে, না করে আমাকে ওনারা ঘর থেকে বাইর করে দেবে। তখন আমি ওনাকে বলছি ঠিক আছে তুমি বিয়ে করে বলো, আমার কোনো আপত্তি নেই, এভাবে নেই।
সেই সিঁড়িটা পেয়ে গেলো আমার বড় ভাই। পোস্ট অফিসটা একটা পোস্টম্যান এটা নিয়ে আমার বড় ভাইয়ের হাতে দিছে ওই চিঠিটা। তখন আমার বড় ভাই চিঠিটা দেখে তখন আমার মামাকে ডাকেছে যে আপনার মেয়ে আমার ভাইকে বিদেশে চিঠি দিচ্ছে, আমার ভাই বিদেশ থেকে আপনার মেয়েকে চিঠি দিয়ে দেখেন। তখন আমার মামা বা আমার মার মধ্যে একটা বিরাট সৃষ্টি হয়ে গেছে, ভালো সৃষ্টি হয়। তখন আমার মা কান্নাকাটি করছে, আমাকে ক্যাসেট করছে, মানে তখন তো আপনার ওডিতে ক্যাসেট ছিল, ক্যাসেট বাজে, বাবা দেখো তুমি বিদেশ গেছো, এখন তোমার মামার সাথে আমার সাথে তোমার বাবার সাথে আমার সাথে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে এটা নিয়ে। তো আমার মাকে আমি একটা ক্যাসেট করে দিয়ে পাঠাচ্ছি, মা ঠিক আছে আমি আর ওইদিকে যাবো না, ঠিক আছে আমার জন্য চিন্তা করতে না, আমি মরলে এই দেশে মরে যাবো। আমার মাকে এভাবে বলতেছি, হয়তো মা তো এইভাবে চিঠি ক্যাসেটটা পাঠানোর পরে আমার মা অনেক কান্নাকাটি করতেছে নাকি। এই মুহূর্তে আমি টাকা পয়সা কিন্তু পাঠাতে পারছি না, আমি টাকা খাচ্ছি, মনে হয় ওখানে বাসা ভাড়া দিতে হচ্ছে, আমার খাবার আছে, আমি তেমন রোজগার করতেছি না। এবার পর আছে ঠিক আছে ওইভাবে আমি খাটতেছি। এখন আমার মারা ছিঁড়ে দিচ্ছে তুমি টাকা পাঠো, আমি উঠতেছি, আমি টাকা রোজগার করতে পারছি না। এখন সবাই বলতেছে টাকা পয়সা ওই মেয়েটার পিছনে ভাঙতেছেন। হ্যাঁ ভাঙতেছি। তখন এবার হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম 98 সালের শেষ দিকে, মানে ওইটা সৌদি আরবে। ওকে, অসুস্থ হয়ে গেলাম, মানে আমার জ্বর, প্রচন্ড জ্বর, আমার জ্বর পড়তেছে না। আমি অনেক ডাক্তার দেখালাম ওখানে, ডাক্তার যতক্ষণ আমাকে ট্রিটমেন্ট দেয় ততক্ষণ আমি ভালো থাকি। তখন আমি বললাম আমার এইরকম জ্বর, আমি এই অবস্থায় তো কাজও করতে পারছি না, এখন বাসা ভাড়া দিতে পারছি না, আমি কি করবো, আমি তো দেশে চলে যেতে হবে। এখন ও মেয়েটা বলতে আপনি দেশে কীভাবে যাবেন, আপনি এখানে থাকেন, আপনি তো বাসা ভাড়া দিতে হবে না। তখন উনি আমাকে 2-3 মাস এভাবে আমাকে এইভাবে কন্টিনিউ করলো, আমার বাসা ভাড়াটাও কন্টিনিউ করলো এবং আমার খাওয়া দাওয়াটাও কন্টিনিউ করলো। কারণ আমার অসুখটা আরে বেড়ে যাচ্ছে দিন দিন, আমি তখন হালকা হয়ে যাচ্ছি, তখন পাতলা পায়খানা শুরু হচ্ছে আমার, তখন জ্বরের ভাবটা অতিমাত্রা বাড়ছে, আমার কোনো অবস্থায় আমার জ্বরটা ফেলে যাচ্ছে না। তখন আমার মস্কার সারামে আপনার আব্দুল আজিজ হসপিটাল আছে, ওখানে আমি নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে দেখছে, দেখার পর আমাকে কিছু, এটা ইন্ডিয়ানি ডাক্তার, দেখার পর আমাকে কিছু অ্যান্টিবায়োটিক একটা ডোজ দিচ্ছে, দেওয়ার পরে ওকে আপনি 1 সপ্তাহ খেয়ে দেখেন, দিয়ে দেখার পরে আপনি ভালো হয়ে যাবেন ওষুধটা। কিন্তু আমাকে কোনো পরীক্ষা টিরীক্ষা দেয় নাই। তখন আমি ওই ওষুধগুলো খেয়েছি, খাওয়ার পরে আমার জ্বরটা খুব পড়ার পর আমি কোনো মতে আর ওখানে থাকতে পারছি না, আমি যেভাবে হোক আমি চলে যেতে হবে। আমি তখন হাঁটতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না। তখন আমি আমার মার কাছে একটা ক্যাসেট, মা আমি খুব অসুস্থ, ওই সময় তো ক্যাসেট পাঠাইতো। হ্যাঁ ক্যাসেট পাঠালে মা আমি খুব অসুস্থ, হয়তো আমি আর ভাসবো কিনা জানি না। তখন আমার এলাকার এক ভাই ছিল, আমার ভাইয়ের কাছে ও ভাইয়ের কাছে আমার আম্মা বলছে তুমি আমার ছেলেকে দেখো কি হয়েছে, ওনাকে ফুসে করি তোমাদের দিকে ভাঙিয়ে দিতে হলে তোমরা ভেঙে দিয়ে আমার ছেলেকে পাঠিয়ে দাও। তখন আমার এমন পর্যায়ে, আমার এমন মনে ছিল আমি তখন হাঁটতে পারতেছি না। তখন আমার শেষ স্টেজ ছিল আমি একটা উমরা করবো। তখন আমার মাত্র 2 বছরের মধ্যে এরকম একটা অবস্থায় চলে গেছে। অবস্থার মধ্যে চলে গেছে আমি। আচ্ছা, 2 বছরের মধ্যে। তখন এই অবস্থায় আমরা উমরা করতে গেছি, উমরা করে আমরা আল্লাহর ঘর থেকে অনেক কান্নাকাটি করছি, আল্লাহ আমি কী করছি। তখন আমি ওনাকে জেরিন কাঁদতেছে, তখন তাহলে আপনি চলে যাচ্ছেন, আমি কী করবো, আমার করার কিছু নেই এখানে করার, আমি কোনো এস্টাবলিশ হতে পারি, আমি যে টাকা লোন করে যাচ্ছি টাকাও তো পরিশোধ করতে পারিনি। তখন সবাই আমাকে একটা আপনার গিয়ারটা রেডি করে দিল, টিকিট রেডি করে দিল, আমি চলে যাচ্ছি। এখন সবাই ওখানে ঘোষণা দিচ্ছে আমি আর বাঁচবো না, এত খারাপ অবস্থা হয়ে গেছে আমার। তখন আমি দেশে চলে আসলাম, দেশেও সবাই জানে আমি বাঁচবো না। আচ্ছা, দেশে কি দেখার পরে মানে ওরা সবাই না, ওখান থেকে ঘোষণা আসছে আমি বাঁচবো না। তারপর দেশে আসার পরে সবাই আমার সাথে দেখতে আসতেছে, আমার ফ্যামিলিতে সবাই আমার, কিন্তু আমার মিলিটারিতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি দেশে আসার পর আবার সুস্থ হয়ে গেছি। আচ্ছা, আমি তখন ঘরে 1 মিনিট থাকতেছি না, আমি চলে যাচ্ছি এদিকে চলে যাচ্ছি, পার্কে চলে যাচ্ছি, এদিকে চলে যাচ্ছি, ওদিকে চলে যাচ্ছি। কিন্তু আমার মা বলছে তুমি অসুস্থ, তুমি বাড়ি যাচ্ছ কেন? কিন্তু আমি আসলে আমার মামাতো বোনের সাথে দেখা করতে যাচ্ছি। তখনও মামাতো বোনের বিয়ে হয়নি? তখন মামাতো বোনের বিয়ে হয়নি। এক পর্যায়ে যখন আমি মামাতো বোনের বিয়ে দেশে চলে আসার পরে তখন এখন আমার মা বলছে তুমি মরে যাবে, তো এর ডাক্তার বলছে তুমি মরে যাবে। আমি বলছি মা আমি মরে যাবো, আমি কোনো ডাক্তার তো আমাকে বলে না মরে যাবে, কিন্তু আমাকে ওষুধ দিচ্ছে, ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছি। বাংলাদেশে আসার পর আপনি ভালো হচ্ছিলেন? হ্যাঁ ভালো হচ্ছে, বাংলাদেশে আসে ভালো হচ্ছে, বাংলাদেশে আমি ডাক্তার দেখাচ্ছি, ওষুধ দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আপনার ভিটামিন দিচ্ছে, এগুলো খেয়ে ভালো হয়ে যাচ্ছে আমি।
ভালো হচ্ছে। তখন আমি ঘোরাঘুরি করতেছি, এইদিকে এদিকে আমি মনোরম যখন যেখানে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছি। মামাতো বোনের নাম কি ছিল তখন? তার সঙ্গে মেশামেশি শুরু করলেন? মেশামেশি শুরু করছি। উনি তখন কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্রী, তখন আমি ওনাকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। এই কথাটা আমার মারখানে আসছে, আমি যে বাইরে যাচ্ছি ঘোরাঘুরি করছে, সবাই বলছে তোমার ছেলেকে বিয়ে করে দাও, বিয়ে করে দিয়ে ভালো হয়ে যাবে। তখন পরিবার থেকে সবাই বলছে উনি মরে যাবে, উনি কি বিয়ে করাবে। আমার মানে সবার উদ্দেশ্য আমি মরে যাব, এটা আমার বাস্তবতা। আমি ধারণা করে নিয়েছিলাম আমি মরে যাবো, আমার ফ্যামিলি ধারণা করে নিয়েছিলাম আমি মরে যাবো। এর মধ্যে আমার লাইফ, তবে আমি এটা ড্যাম কেয়ার মনে করতাম। তখন আমি ওনার সাথে সবসময় ঘোরাঘুরি করতাম, এই সকালে বাড়ির রাত্রে ফিরতাম। তখন কোনো এমন মুহূর্তে হঠাৎ একদিন আবার অসুস্থ হয়ে গেলাম। আমি জেনারেল হসপিটালে ভর্তি হলাম। জেনারেল হসপিটালে ভর্তি হওয়ার পরে ওনারা আমাকে জ্বরের ট্রিটমেন্ট দিয়ে পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে জ্বর ভালো হয়ে গেলো। তখন আমার আবার গলা দিয়ে ব্লাডিং হচ্ছে গলা দিয়ে। তখন আমার ফ্যামিলিতে আমাকে সবগুলো আলাদা করে দিল, সবাই। তুমি আলাদা থাকো? আলাদা থাকো। ফ্যামিলির কোনো মেম্বারকে আমার সাথে মিশতে দিচ্ছে না। এখন আমার যে ব্লাড যাচ্ছে, কি কারণে ব্লাড যাচ্ছে, এটা কেউ বুঝতে পারছে না, কোন ডাক্তার আমাকে করতে পারছে না। এখন আমি নিজে অসহায় মতো হয়ে গেছি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি কী করবো। আমার এক বন্ধু আছে, বন্ধুর সাথে যোগাযোগ করলাম, উনি এলএমএফ ডাক্তার। ভাই আমার এই সমস্যা, এখন আমি কী করবো। তখন আমার বন্ধু এক সপ্তাহ পর আমাকে মহাখালী নিয়ে আসলো। তখন আমার যক্কা ধরা পড়লো ওখান থেকে। ট্রিটমেন্ট দিল, মানে 3 মাসের একটা ওষুধ মেডিসিন দিল। মেডিসিন দেওয়ার পরে আমি ওষুধটা শুরু করছি। তখন ওষুধটা যখন শুরু করছি তখন আমি আরও মানে পাগলের মধ্যে হয়ে গেছি। ওষুধগুলো আমার শরীরের সাথে সুইট করতেছে না। তো আমি কী বলবো, আমি কোনো অবস্থাতে ঘরও বলতে পারছি না, এবং আমার বন্ধুকে সারা। তখন আমি আমার মামাতো বোনকে আমি শেয়ার করতাম জিনিসটা বাইরে। কিন্তু আমি তো এইভাবে, এখন আমি তো অসহায়ের মধ্যে, আমি ছটপট রাত্রে ঘুমাতে পারি না। আমি ওষুধগুলো খাওয়ার পর আমি কী করবো, আমি ওষুধ বন্ধ করে দেবো কিনা। তখন আমার বন্ধু বলছে না, তুমি ওষুধ বন্ধ করতে পারো না কখনো। কন্টিনিউ করার পরে তাই ওই ব্লাডিংটা বন্ধ হয়ে গেছে। ওই আমার বন্ধুকে নিয়ে আবার ঢাকায় আসলাম মহাকালতে, এসে পরীক্ষা দিলাম। তখন আমার নেগেটিভ আসলো রিপোর্টটা। আচ্ছা। আবার স্বাচ্ছন্দ্য বলে আমি জীবনযাপন করতেছি। করার পর তার সাথে আবার রেসিপিটি আমার মেনটেন হচ্ছে, আসা যাওয়া করতেছি। এর মধ্যে ভাগের মধ্যে সবাই বলছে তুমি বিয়ে করবে না, তোমার ছেলেকে বিয়ে করে দাও, বিয়ে করলে ভালো হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম, আমার মামাতো বোনের সাথে আমি বললাম। এখন সবাই তো বলছে আমার বাতিজের জন্য বউ দেখতেছে, এখন আমি কি করবো। এখন তুমি আমার সাথে লাইফের সাথে জড়াইতে লাভ নাই, এখন তো আমি মরে যাবো। ও বলছে না, তুমি যদি একদিনে বাঁচো আমি তোমার সাথে সংসার করবো। তুমি যদি 1 ঘন্টার জন্য বাঁচো, তুমি মরে গেলে আমার কিছু আসবে না, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি বলছে আমার মামাতো বোন। স্টেবলি বলছে, আর দেখো এটা তুমি আমাকে কথা বলছো, তাহলে তোমাকে এই কথাটা আমার দুলাভাইয়ের সামনে বলতে হবে। আমার বোনের জামাই, আমার একমাত্র বোনের জামাই, যিনি আমাকে সাপোর্ট করতো শুধু, আর কেউ সাপোর্ট করতো না। ওকে। তখন আমি ওনাকে নিয়ে শহরে গেলাম। আমার দুলাভাইয়ের দোকানে, যে রুকিয়াকে সহ নিয়ে। দুলাভাই উনি এখন কি বলতেছে আপনি শোনেন। আমি বলে তো আপনি, তো আমার দুলাভাই ওনাকে নিয়ে এক পাশে চলে গেলো, ওনাকে বিস্তারিত তথ্য বলো। এখন ওনার রোগ, উনি এই সমস্যা উঠতেছে, ওনার সবসময় অসুস্থ, আপনি কীভাবে বিয়ে করবেন। তখন কি আপনার রোগটা আইডেন্টিফাই হয়েছে? না, কোনো শুধু আমার আইডেন্টিফাই হচ্ছে যক্কা, আমার আর কোনো আইডেন্টিফাই হয়নি। তখন উনি বলছে না, আমি একদিনের জন্য হলে আমি ওনাকে বিয়ে করবো, ওনার কাছে আমি কোথাও বিয়ে করবো না, হয়তো ওনার ফ্যামিলি তো আপনাকে মেনে নেবে না। মানে আমার দুলাভাই বলতেছে, হয়তো ওনার ফ্যামিলি মানে না হলে তো আমি কী করবো। এখন আমার দুলাভাই আমাকে বলছে দেখো তোমার ফ্যামিলি তো মানে নেবে না, ওনার ফ্যামিলি মানে নেবে, তোমার ফ্যামিলি মানে নেবে, দেখে শুনে তোমাদের ফ্যামিলির মধ্যে একটা ইয়ে হয়ে যাবে। তখন আমার দুলাভাই থেকে আমরা চলে আসলাম। দুলাভাইটা বললো আমাদেরকে, দুলাভাই আমাদের ভালো মন্দ বিরিয়ানি খাওয়ালো, তারপর চলে আসলাম। চলে আসার এখন আমরা ঘরে আমি প্রস্তাব দিলাম কিন্তু, যে আমার ভাবির মারফতে, যে আমি আমার মামাতো বোনকে বিয়ে করতে চাই। ওকে। হ্যাঁ, তখন এই কথা শোনার পর সবাই টেলিভিশনে জ্বলে উঠলো ঘরের মধ্যে। আচ্ছা। হয়তো না, কোনো অবস্থায় তুমি মামাতো বোনকে বিয়ে করতে পারবে না, তুমি 2 দিন পরে মরে যাবে। আরে কি বলছো, আমি মরে যাবো? কোথায় লেখা আছে আমি মরে যাবো? এটা তো উল্টা হওয়ার কথা না, যে ফ্যামিলির লোকজনই কিন্তু আপনাকে সাহস দেওয়ার কথা তোমার কিচ্ছু হবে না, আর উল্টা আপনি বলতেছেন না আমার কিচ্ছু হবে না, ওরা সবাই বলতেছে যে আপনি মারা যাবেন। আমি মারা যাবো। তখন আমাকে ওই উজুরের পাঠাচ্ছে, এই জায়গায় পাঠাচ্ছে, যারা বউ করতেছে হচ্ছে। আজ যারা বউ করে কোনো লাভ নেই, আমি মরলে মরে যাবো, বাঁচলে যাবো, তবে আমি বিয়ে করবো, ওকে বিয়ে করবো। আপনি বলতেছেন? আমি বলতেছি, হয়তো তাহলে বিয়ে করলে ঠিক আছে, আমার এই ঘরে জায়গা হবে না, এটা বলতেছে। হ্যাঁ। আচ্ছা। তখন আমরা সিদ্ধান্ত নিলাম কী করবো। আমরা হুট করে আমার দুলাভাইয়ের সাথে যোগাযোগ করলাম। দুলাভাই বলছে এইগুলোতে আমাকে জানালে আমি বিপদে পড়ে যাবো।
তখন আমার দুলাভাইকে না দাঁড়িয়ে আমরা দুজনে কোর্ট ম্যাচ করছি। কোর্টে এসে কোর্ট ম্যাচ করছি, আমার এক বন্ধু আমাদের সহযোগিতা করছে কোর্ট ম্যাচ করার জন্য। তখন আমাদের কাছে টাকা ছিল না কোর্ট ম্যাচ করার জন্য বা করার জন্য। আমার একটা এফডিআর ছিল মানে 22,000 টাকার মতো, এই টাকাগুলো আমি ভাঙছি ওখান থেকে। ভাঙার পরে কোর্ট ম্যাচ করে ওনাকে সকালবেলা নিয়ে গেছি, বিকালবেলা উনি ওনার বাসায় পাঠিয়েছে, আমি আমার বাসায় চলে আসছি কোর্ট ম্যাচ করার পরে। কিন্তু এটা 1 সপ্তাহ পরে ক্লাস হয়ে গেছে আমরা যে কোর্ট ম্যাচ করছি। তখন আমার বাসায় আমাকে মানসিক আমাকে ফেলে দিয়েছে, মানে চাপাচাপি করতেছে, তুমি কোর্ট ম্যাচ করছো, তোমার এই জায়গার জায়গা হবে না। তখন আমি যখন শহরে গেছি তখন আমার মামাকে আমার মা ডেকে আনছে আমাদের বাসায়। আমার মামাকে হয়তো বাসায় আমার মা গালাগালি করছে, মানে তোমার মেয়ে এরকম, তোমার মেয়ে এরকম, আমার মা আমি অনেক বদনামি করতেছে। তখন আমার মামা দিয়ে আমার মামাতো বোনকে মারামারি করলো, ওনাকে অনেক মারছে, মানে রক্ত ওনার ফিরিতে রক্ত পড়ছে। হ্যাঁ, 1 সপ্তাহ পর আমি হঠাৎ বাসায় ঢুকতেছি, আমার মা আমার ভাই ঘরের দরজাটা বন্ধ করে দিল। আপনার ঘরের দরজা? আমার ঘরের দরজাটা বন্ধ, আর তুমি এই ঘরে ঢুকতে পারবে না। ওদিক কেন? আর তুমি যার মেয়ে বিয়ে করছো ওইখানে চলে যাও। আজ আমি বিয়ে করছি, আমি তো বিয়ে করিনি বলতে আমি কোর্ট ম্যাচ করছি, তবে তোমাদের সম্মতিক্রমে এটা ইয়ে করা হবে, আমাদের কোনো সম্মতি করা হবে, তুমি মরে যাবে, তোমার আপন মামাতো বোন, আমার আপন মামাতো বোন, তুমি মরে যাবে, তোমার ইয়েটা নেবে কে? মানে ওরা ধরেই রাখছিল যে আপনি মারা যাবেন। মারা যাবো। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি, শেষ পর্যন্ত আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তখন মরে যাবো। এখন আমি তখন ওখান থেকে আমি চলে আসলে আমি আমার এক বন্ধুর বাসায় থাকলাম, ঘরে থাকলাম, যে আমি সিদ্ধান্ত কী করবো। এখন আমি আমার সাথে যোগাযোগ করলাম যে এরকম আমি ঘর থেকে বাড়িতে, এখন যে উনি বলছে আমি তো চলে যেতে হবে, আমারও কোনো গতি নেই। তখন আমরা ওনাকে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। নিয়ে আমার এক বন্ধুর বাসায় উঠলাম, ওনাকে নিয়ে ওঠার পরে এখন সবাই জানাজানি হয়ে গেল, আমরা ঘর থেকে চলে গেছে। এখন আমরা শহরে এসে একটা ছোট্ট বাসা নিয়েছি। ঢাকাতে না, চিটাগং শহরে। আচ্ছা। তখন আমার কোনো ইনকাম বলতে কিছু নেই। তখন আমি একটা জব নিয়েছি কি বিস্কিট কোম্পানিতে, মানে এসআর হিসেবে, মানে অর্ডার করার জন্য। কি করবো, আমি তো কোথাও হেল্প পাচ্ছি না, এমন তো আমার থাকতে হবে, খেতে হবে। বাসা ভাড়া নিয়েছি কত, 2,000 টাকা। তখন 2,000 টাকার বাসা ভাড়া নিয়েছি। নেওয়ার পরে এখানে শুরু করতেছি জীবনযাপন। এখন আমি আমার মা বাবার জন্য তো আসলে অন্তরটা কান্নাকাটি করতেছে আমার। তখন 1 মাস 2 মাস যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম, আমার মাকে দেখতে শুক্রবার। কিন্তু আমি যখন বাসায় আসলাম আবার আমাকে ঢুকতে দিল না আমার বাড়িতে। তখন আমার ভাবিরা ঢুকতে দিচ্ছে না তখন আমার মা না, তখন আমার ভাবিরা আমাকে ঢুকতে দিচ্ছে না। কেন? আপনি ঢুকলে মা মরে যাবে। আমি কেন মরে যাবো, মা কেন মরে যাবে? আমি বলছি মা কেন মরে যাবে? হয়তো না, আপনার সহ্য করতে পারছে না। তখন আমি ওখানে আবার ব্যাক করলাম। এইভাবে আসা যাওয়ার মধ্যে আছি, কিন্তু আমি ঘরে যেতে পারছি না, কিন্তু বাইরে ঘুরতেছি, আমি ঘরে এলো হচ্ছে না। এভাবে ঈদ যাচ্ছে, কোরবান যাচ্ছে, আমি কোনো মা সালাম করতে পারছি না, আমি আসতেও পারতেছি না ঘরে। তখন আমি ঈদ আসলে আমি কান্নাকাটি অথবা একা একা বসে খানতাম, কিন্তু মা বাবাকে কোথাও গিয়ে করতে পারছি না, শুধু এই বিয়েটার জন্য। হ্যাঁ, শুধু বিয়েটার জন্য। এখন উনি আমার ওয়াইফও ওনার মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারছে না, ওনারাও যোগাযোগ করতেছে না, কেউ শুধু আমরা দুজনে ইয়ে করতেছি। এই বাদে এই জীবনের মধ্যে অনেক কষ্ট করে, তখন আমার স্যালারি ছিল খুব কম, খুব কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি। এই মুহূর্তে আমার একটা বেবি হলো 2001 সালে, আমার ছেলে প্রথম ছেলে জন্ম হওয়ার পর তখন আমি বিয়েটা করলেন কত সালে? বিয়ে হচ্ছে 2000 সালে। মানে পরের বছরই বাচ্চা হলো। 2001 সালে বাচ্চা হলো আমার। বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা বড়রা আমার তখন এই যে বাসাতে ছিল, তখন এই বাসাতে বাচ্চাটা হচ্ছে, এখন আমাকে মেডিকেল নিতে হচ্ছে ইমার্জেন্সি, মানে তখন আমি বাচ্চা। এখন বাধ্য হয়ে আমি আমার মামি বা আমার শাশুড়িকে আমি খবর দিতে বাধ্য হলাম যে এবার বেবিটা মনে আপনার মেয়ের ডেলিভারি হচ্ছে। উনি তখন আমার মামি কাকে না বলে আমার বাসায় গেছে, আমার মামাকে কাকে না বাসায় গেছে। এখন উনি সব মেডিকেলে গিয়ে তখন আমার বোনকে আবার আমার বোন আসছিল, আমার বোন সহ আমার বেবিটা হওয়ার পরে আমার মামি চলে গেছে। এখন আমি মামি যাওয়ার পরে বাসায় আমার মামিকে আমার মামা ঢুকাচ্ছে না।
আমার মামা ঢুকছে না, যাক আমার মামার যখন ঢুকছে না তখন আমার মামি তো যে 2-1 দিন এদিকে এদিক করে তা ওনার বাসায় ঢুকছে, এই পর্যন্ত আর আসতেছে না বই আমার বাসায়, কেউ আমার সাথে যোগাযোগ করতেছে না। তখন আমার বেবিটা ছোটো, ওনার মাত্র 1 মাস বয়স। তো আমার বোন আসতো যেত, মানে আমার মা বাবাকে বলতো হাসে হাসে বের একটা ছেলে হয়েছে, রুগীর একটা ছেলে খুব সুন্দর, আমার বাবার মতো চেহারাটা, ওনাদেরকে এইভাবে বলতো। কিন্তু ওনাদের কোনো অবস্থায় কামতো না। আমাদের পাড়ার সবার ছেলেরা যে আমার ওকে বলতো। কিন্তু আমি মানে শুক্রবার শনিবার আসলে আমি খুব কান্নাকাটি করতাম কিন্তু আমার মা বাবাকে দেখার জন্য। কিন্তু এর মধ্যে আমাদের সাকতা শহরে আমাদের 3টা দোকান, মানে স্টেবলিশ আমাদের 3টা দোকান, চাউলের দোকান, বড় বড় দোকান। অত আমাদের ঘরের খাবার মানুষে খাচ্ছে কিন্তু আমি খেতে পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না। আমি খুব অসহায়ের মধ্যে জীবন যেমন করতেছি। এর মধ্যে আমার ভাতিজা বিয়ে করলো, আমাকে ইনভাইট করলো না, আমাকে দাওয়াত দিল না। এর মধ্যে আমার সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলো, কেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সেও বলছে যে মনে হয় আমি যদি কারো কাছে হলার চাই, কারো কাছে টাকা চাই, এই লজ্জায় আমি কারো কাছে যেতে পারছি না। মানে দিনে অনেক জমা একবেলা খেয়ে না থাকতে হয়েছে, এরকম জীবনযাপন করছে। এর মধ্যে ছেলে হলো, ছেলে তখন তো দুধের প্রয়োজন হচ্ছে, এখন আরও কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে। এখন একদিন ছেলের বয়স যখন 1.5 বছর 2 বছর হচ্ছে, আমার এক মামুর এই খালাতো বোনের মেয়ে আমার ছেলেকে আমার বাবার কাছে নিয়ে আসছে, বাবার কাছে নিয়ে যাচ্ছে মানে দেখার জন্য। তখন আমার ভাইয়েরা আমার মামা খালাতো বোনকে সহ, খালাতো বোনের মেয়েকে সহ ঘর থেকে বাইর করে দিয়েছে আমার ছেলেকে রাতের 12টার সময়। আমার ছেলে কান্নাকাটি করছে, ছোট ছেলে কান্নাকাটি করতেছে, তখন তার বয়স 1.5 বছর সবেমাত্র। তখন 1 মিনিটের জন্য তাকে রাখে নাই। আসার পর তখন আমার তুমি নিচ্ছ কেন, ওই জন্য আমি দেখছি যে ওনার সাথে এক জায়গায় দরকার নেই, ওনাদের এক জায়গায়। তখন আমি ওখান থেকে আরও বেরিত হয়েছে। বেরিত হওয়ার পরে এর মারফতে হঠাৎ করে আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেলো 2003 সালের মধ্যে। অসুস্থ মানে হঠাৎ করে তার জ্বর আসতেছে, কাশি হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি। তখন কি আপনি সুস্থ? আমি সুস্থ। আচ্ছা। তখন আমি সুস্থ, তখন আমি তো চাকরি করতেছি মাসাবি কোম্পানিতে। ও মাঝে মাঝে জ্বর আসলে অ্যান্টিবায়োটিক খেতাম, ভালো হয়ে যেতাম। এর মধ্যে দীর্ঘ 4 বছর লিভ করছি। লিভ করার পরে কোনো অবস্থায় ওনাদের সাথে আমি কোনো কোপারেশন করতে পারছি না। কিন্তু দীর্ঘ 4 বছরের মধ্যে 8টা ঈদ গেল, কোরবান ঈদ, আমি কখনো ওদের সম্মুখে হতে পারিনি। আমার মার মুখও দেখতে পাচ্ছি না, বাবার মুখও দেখছি না। হঠাৎ করে আমার ওয়াইফ অসুস্থ হয়ে বললো আবার 2005 সালে। তখন আমি ওনাকে ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিল। আসলে পরীক্ষা করার মতো তখন আমার অ্যাবিলিটি ছিল না, অনেক পরীক্ষা। তখন আমি কিছু আপনার লোন নিলাম, লোন নিয়ে ওনার পরীক্ষা দিয়ে গেলো। ওনার কিছু একটা স্বর্ণের চেন ছিল একটা, ওই চেনটাও আমি বিক্রি করতে বাধ্য হলাম। তখন পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনার কোনো রোগই ধরা পড়লো না। এর মাঝখানে আবার দীর্ঘ 2-3 মাস পর আবার হঠাৎ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে ওনার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। আচ্ছা। ফোসকা পড়ে যাচ্ছে, ফোসকা পড়ে যাওয়ার এখন আমি কী করবো, আমি অনেক ওই আপনার কবিরাজ দেখাচ্ছি, বা আপনার আমার যাদের ওই আমাদের হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি যে ফোসকা কোথায় থেকে পড়ছে, অ্যালার্জিগুলো কোথা থেকে হচ্ছে, এখন কোথায় থেকে হোমিওপ্যাথি ডাক্তার থেকে দেখাচ্ছি। তখন আমার বাচ্চাটাও দুধ পাচ্ছে না, দুধ পাচ্ছে না। আচ্ছা। তখন আমি কি করবো, এখন কোনো কারোর হেল্প পাচ্ছি না, আত্মীয় স্বজন। এখন নিজে শুধু একমাত্র আমার হেল্প ছিল আমার দুলাভাই। মাঝে মধ্যে ওনার দোকান ছিল, ওনার থেকে আমি কিছু সাহায্য করতো, ওনার আমাকে হেল্প করতো। এর মধ্যে এই কবিরাজ হোমিওপ্যাথি খাওয়ার কোনো কিছু হচ্ছে না, আরও বেশি অসুস্থ হয়ে গেছে। তখন আমি চিরাং মেডিকেলে ভর্তি করালাম ওনাকে। চিরাং মেডিকেল ভর্তি করালাম প্রথমে 26 নম্বর ওয়ার্ডে। 26 নম্বর ওয়ার্ড থেকে ট্রান্সফার করে ওনাকে অ্যালার্জি বিভাগে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। অ্যালার্জি বিভাগে ওনাকে রাখছে 2-3 দিন। তখন ওনার অবস্থা মুমূর্ষু অবস্থা, মানে ওনার জ্ঞান নেই। তখন ওনার যে অ্যালার্জি হচ্ছে, ওনার এখান থেকে অ্যালার্জি কিছু স্যাম্পল নিয়ে গেছে ওরা। স্যাম্পল নিয়ে গেছে তারপর ওনার বলছে 3 দিন পরে রিপোর্ট পাবেন। 3 দিন পরে রিপোর্ট আসার আগে উনি মারা গেছে হুট করেই। হ্যাঁ। মানে বিয়ের কয় বছরের মাথায় মারা গেল? বিয়ের আপনার 5 বছরের মাথায় 2005 সালে মারা গেছে উনি। ও মাই গড। রিপোর্টটা কাদের দেওয়ার কথা ছিল? রিপোর্টটা মেডিকেলে। আচ্ছা। মেডিকেল 3 দিন পরে দেওয়ার কথা ছিল। আচ্ছা। কিন্তু উনি 3 দিন আগেই মারা গেছে।
বুঝতে পারছিলেন যে মারা যেতে পারে? এত খারাপ হয়ে গেছিল অবস্থা নাকি হুট করে? অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কারণ ওনার অ্যালার্জি, ওনার শরীর কঙ্কালের মতো হয়ে গেছিল। কোনো ট্রিটমেন্ট ধরা পড়ছিল না? কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, অনেক পরীক্ষা নিয়ে করছে, কিন্তু ওনার আপনার ওই পরীক্ষা, রক্ত পরীক্ষা, যা যা পরীক্ষা করণীয়। ছেলের বয়স কত তখন? তখন ছেলের বয়স মাত্র 5 বছর রানিং, 5 বছর 4 বছর। বাচ্চা তখন একটাই? একটাই বাচ্চা। আপনি 2001 সালে জন্ম। আপনি তখন কি করেন? তা আমি ওই মাসামি কোম্পানি চাকরি করতেছি। ওই কোম্পানিতে তখনও বাসা থেকে মেনে নেয়নি আপনাদের? না, বাচ্চা থেকে মানে নিয়ে নেই। যখন আমার মারা গেল, আমি কি করব, আমি কোথায় নিয়ে যাব? এখন আমার বোনকে আমি বললাম আমার ওয়াইফ মারা গেছে, এখন আমি কোথায় নিয়ে যাব? আমার তো কোনো যাওয়ার মতো কোনো স্থান নেই, কবর দেওয়ার মতো জায়গা নেই। তখন আমার বোন বলছে ঠিক আছে অ্যাম্বুলেন্স না একটা দেখি, বাড়িতে গিয়ে যে দেখি। তখন আমি, ওরা এত যে অসুস্থ, ওরা আসে নাই? ওরা কেউ আসে না? আমার পরিবার, ওনার পরিবার কেউ আসে নাই। উনি খুব মানসিকভাবে কষ্ট নিয়ে মারা গেছে, খুব মানসিক, খুব কষ্ট। একদম অল্প বয়স, 22-23 বছর বয়স, খুব কষ্ট, মানসিক এই কষ্ট নিয়ে খুব মারা গেছে, যেটা আমি জীবনে কখনো বলতে পারবো না। তারপর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়ে আসলাম। আসার পরে আমার মা বাবাকে আমার বোন বললো, ওনার বলছে না এখানে রাখা যাবে না। তখন আমি কি করছি, রাতটা কোনো রকমে অ্যাম্বুলেন্সের মধ্যে গিয়ে করছি, আমার ফাড়ে বসে এসে ওনারা ওই আমার উঠোনের মধ্যে বাইরে রাস্তা রাখছে। রাখার পরে তারপর দিনে 10টার সময় ওনার খবর দিয়েছি। খবরের জানাজার মধ্যে তেমন কোনো মানুষ হয় নাই, কোনো আত্মীয় স্বজন আসে নাই, ওনার পরিবার থেকেও আসে নাই, আমার পরিবার থেকেও কোনো আসে নাই। মানে আশেপাশে 2-4-5 জন 10 জন মানে খবরটা দিয়ে আমি আবার শহরে, আমার 4 বছর, তখন 5 বছরের বাচ্চা, তখন বাচ্চাটা কান্নাকাটি করতেছে। অত কেউ আমার বাচ্চার দিকে কেউ এক মুহূর্তের জন্য থাকছে, এই বাচ্চাটা কী কোথায় যাবে? সবাই বলছে এই বাচ্চাটাকে এখানে রেখে যাও। কেউ বলছে না আপনার বাচ্চা এখানে রেখে যাও, তুমি এটা নিয়ে কোথায় যাবে? কিন্তু আমার বাচ্চাকে কেউ রাখে নাই। তখন আমি ওই বাচ্চাকে নিয়ে শহরে চলে আসতাম মাঠে দিয়ে। আসার পর আমি কী করবো, দেখছি আমার বাচ্চাটাও কান্নাকাটি হচ্ছে, আমি এখন অসহায়ের মতো অবস্থা পড়ে গেছি। এখন আমার ওয়াইফের বড় ভাই ছিল, বড় ভাইয়ের বউ ছিল শহরে, আমি ওনার সাথে যোগাযোগ করছি। আমি ভাবি আমি তো আমার বাচ্চাটাকে রাখতে পারছি না, আমি কী করবো এখন? আপনারা বল, আমি তো আবার দেখার তো, আমার বোনের সাথেও যোগাযোগ করছি। আমার বোন বলছে তোমার সাথে যোগাযোগ রাখার জন্য আমাকেও পরিবার থেকে বিতরিত করতেছে। তখন সে তো শুধু মা ডাকে, একটু হাঁটে, ও ছোটো করে হাঁটে। তখন আমার ভাবি মানে আবার আসলে আমি তার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি। সে যখন আমার ছেলেটা আমাকে ছাড়া আর থাকতেছে না, তখন আমার বাধ্য হয়ে আমার বাসাটা ছেড়ে দিতে হচ্ছে, ওনার বাসায় আমি উঠতে হচ্ছে। আমার ওয়াইফের বড় ভাইয়ের বাসায় আমি উঠে গেলাম। উঠে গিয়ে আমি এখন চাকরিতে আর জয়েন করতে পারছি না, কারণ আমি এদিকে ছেলে সামলাবো না চাকরি করবো। তখন আমার ওয়াইফের বড় ভাইয়ের, আমার মামাতো ভাইয়ের একটা দোকান, মুদির দোকান ছিল, ওই দোকানে আমি চাকরি করতাম ওনার আন্ডারে। তখন চাকরি করা অবস্থায় এভাবে 5-6 মাস চলছে, কিন্তু আমি ওই রিপোর্টটা তখনও পাই নাই। মানে আপনার ওয়াইফের যে রিপোর্টটা পাই নাই, তিনি মারা গেছে। তখন আমি রিপোর্টের জন্য জানি ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসছি। হঠাৎ একদিন হঠাৎ মনে হলো কি আমি রিপোর্টটা আনতেছি না কেন, তা আমি রিপোর্টের জন্য গেলাম ওখানে। মানে ডেটটা মনে আছে আমার, আমি ওই স্লিপটা নিয়ে গেলাম। হয়তো আপনাকে তো আমরা খুঁজতেছি। হয়তো কেন আমাকে কেন খুঁজবেন? হয়তো আপনাকে খুঁজতেছি। হয়তো আপনার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ তো মারা গেছে, আপনারা ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না? ওনার বলতে আমার ডেথ সার্টিফিকেট দিয়েছেন না আপনারা? তা আমার হয়তো আমার রিপোর্টটা দেন। হয়তো রিপোর্ট নিয়ে আপনি কী করবেন এটা? আর ওনার ওয়াইফ মারা গেছে, রিপোর্টটা নিয়েছে। রিপোর্টটা দেওয়ার পরে HAB লিখে দিচ্ছে, কিন্তু আমাকে ভালো মন্দ আর ওনারা কোনো দেয় নাই, কোনো ইনস্ট্রাকশন দেয় নাই। তো আমি চলে আসছি, আমি পকেটে নিয়ে এটা চলে আসছি। আমি এটা যন্ত্র সহকারে আমার ইয়াতে রেখে দিচ্ছি। আপনিও বোঝেন নাই? আমিও বুঝিনি, আমি তো বুঝি নাই, আমি তো মোটেই বুঝি না এটা। তখন মানে বুঝতে পেরেছেন ওনার ওয়াইফ এইডস আক্রান্ত হয়ে মারা গেছে, এটা রিপোর্ট আসছে, এবং তখনও উনি বোঝে নাই যে ঘটনাটা কোন দিকে গেছে। ওনার ওয়াইফের বয়স তখন 23। এর আগে উনি সৌদি আরবে ছিল, সোমালিয়ান একজনের সঙ্গে ওনার সম্পর্ক ছিল। আমরা জানি না ফার্স্ট সোর্সটা কি ওনার লাইফের ক্ষেত্রে, বাট তখনও উনি বোঝে নাই যে ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে। ওকে, তারপরে এই মুহূর্তে হঠাৎ করে আমি একদিন অসুস্থ হয়ে গেলাম 2005 সালে। সব ঘটনা 5 সালের মধ্যে। অসুস্থ হওয়ার পরে আমার আবার জ্বর, পাতলা পায়খানা, কোনো অবস্থায় থামাতে পারছি না। তখন আমি মেডিকেল ভর্তি হলাম। মেডিকেল ভর্তি হওয়ার পরে আমার এমনি স্বাভাবিক ট্রিটমেন্ট চলতে 26 নম্বর ওয়ার্ডে, কিন্তু
করার পরে আমি ওখান থেকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এগুলো দিচ্ছে, জ্বর পড়তেছে কিন্তু পাতলা পায়খানা করতেছে না। হ্যাঁ, পাতলা পায়খানা যখন করছে কী করবো, তখন আমাকে আমার ওই বন্ধু যে ডাক্তার জাকিরিয়া, উনি বলছে ভাই একটা এনজিওতে যেতে হবে। কোথায়? মুরাদপুর। মুরাদপুর এনজিওটা আমার নাম শুনছি, কি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। তখন ওদের এখানে গেলাম, যাওয়ার পরে আমার স্টোরিটা নিল, আপনি কোথায় ছিলেন, কি করছেন, যে আপনার শারীরিক অবস্থা কি। নেওয়ার পরে ওনারা আমার একটা পরীক্ষা করালো ওখানে। পরীক্ষা করালে তখন আমার HIV পজিটিভ আসলো ওখানে। HIV পজিটিভ আসলো। তখন আমি তো আরো আকাশ থেকে ভেঙে বললাম আমার HIV পজিটিভ। আমি তো তখন স্বর্ণহারা হয়ে গেছি, আমি কী করবো এখন, আমার জীবনটা শেষ, আমার বাচ্চা কী হবে। তখন আমি কান্নাকাটি করতেছিলাম, আমি তখন সুইসাইড করার জন্য স্টেপ নিয়েছিলাম। আপনার মনে সন্দেহ হয়নি যে আপনার বাচ্চার কি অবস্থা, বাচ্চা পজিটিভ কিনা? হ্যাঁ, আমার মনে তো সন্দেহ হয়েছে তখন। আমার আমি তখন তো আমি বাচ্চার কথা চিন্তা করতে, তখন আমি কান্নাকাটি শুরু করেছি, এখন আমি কিভাবে কি হবে, পজিটিভ ওর কি হবে, এখন আমি মরে গেলে ওর কি হবে। তখন ওনারা আমাকে অনেক সান্ত্বনা দিয়ে আবার আশার আলোতে সংগঠনের একটা পাঠালো ওখানে। আশার আলোতে পাঠানোর পর আশার আলোতে আমাকে আবার টেস্ট করলো ওখানে। প্রথমে টেস্ট করলো বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আশার আলোতে আবার টেস্ট করলো ওখানে। টেস্ট করার পরে ওনারা আমাকে কাউন্সিলিং করলো। কাউন্সিলিং করার পরে ওনারা আমাকে মনোবল জোগালো যে আপনি ধৈর্য হারাইন না, এখানে আপনার মতো অনেক মানুষ আছে। তখন একজন এসে পজিটিভ ব্যক্তি আমার সাথে কথা বললো যে ভাই আমি পজিটিভ, আমি দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি, হচ্ছেন আপনি ভালো থাকবেন। কত সালের ঘটনা এটা? এটা 2005 সালের ঘটনা বলতেছি। আচ্ছা। তখন ভালো থাকবেন, তখন আমি তো কান্নাকাটি করতেছি, আমি তো আসলে ওনার কথায় কোনো গুরুত্বই দিচ্ছি না। তখন ওনারা আমাকে ওনারা আমাকে অনেক সান্ত্বনা দিয়ে বাসায় পাঠিয়ে দিল। আমার সমুদ্রের বাসায় চলে আসলাম। আসার পরে আমার সমুদ্রের বউকে বললাম ভাবে আমি অসুস্থ, জানি না আমার কী হবে, আমার বাচ্চাটা ওটার দিয়ে দেখতে হবে, আর কোনো করণীয় নেই। তখন ওনারা 2 দিন পরে আবার আমাকে ওখানে সংগঠনদের ডাকলো যে আপনার বাচ্চাকে একটু নিয়ে আসতে হবে। তখন আমার বাচ্চাকে নিয়ে গেলাম, আমার বাচ্চাকে ওনারা পরীক্ষা করলো, তো আমার বাচ্চার রেজাল্টটা হচ্ছে নেগেটিভ। আলহামদুলিল্লাহ। নেগেটিভ ওনারা বলছে দেখেন আপনার বাচ্চাটা এখন নেগেটিভ, আরও একটা পরীক্ষা করতে হবে কিছুদিন পরে, মানে তো 27 বছর পরে দিয়ে। ওটা আমাকে ইনফরমেশন দিল, আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের মধ্যে আসে থাকেন, কিন্তু আমরা CD4টা পরীক্ষা করতে হবে। CD4 মানে শরীরের মধ্যে বাইরে। আমি বলছি এটা আমি কোথায় করবো, আমি তো চিনি না কোথাও, আবার আমার কাছে টাকাও নেই। CD4 ওরা বলছে টাকাটা আসে আপনাকে দিতে হবে না, আমরা আপনাকে যাদের ব্যবস্থা করে দেবো, আপনি ঢাকায় যেতে CMS-এ যেতে হবে। তো ভাই আমি তো এত টাকা আমি জোগাড় করতে পারবো না, আমি CD4ও করবো না, জোগাড়ও করতে পারবো না। ওদের না ভাই এটা আপনার জন্য CD4টা আপনার জন্য খুব জরুরি। তখন আমি কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করে আমার বন্ধু জাকিরিয়া যিনি আমাকে হেল্প করছে, করার পর ওনাকে বললাম ভাই এখন আমাকে CD4 টেস্ট করার জন্য বলছে, আমি কোথায় পাবো টাকা এখন আমার। তারপরে উনি বলছে ভাই এখন তো ওটা করতে হবে, কারণ যখন একটা রোগ যখন ধরা পড়ছে তো ওটা করতে হবে। তখন আমার দুলাভাইয়ের কাছে আসে বললাম, দুলাভাইয়ের সাথে কথা বলার সাথে সাথে এই কথাটা আমার বাড়িতে চলে গেছে, হাশেম HIV পজিটিভ। এই কথাটা যখন বাড়িতে আমার বাড়িতে যে মালামাল ছিল, আমার কাপড় চোপড় ছিল, আমার ব্যাট লজা ছিল, এগুলো তারা খালে নিয়ে ফেলে দিয়েছে। মানে আমার কোনো কিছু রাখে নাই, আমার প্লেট আমার কোনো কিছুই মানে আমার ঘরে রাখে নাই, মনে করছে যেগুলোতে ভাইরাস বসে আছে। হ্যাঁ, সবগুলো ফেলে দিয়েছে। তখন আমাকে তো মানুষ বলতেছে যে আপনার মানে এত বিদেশি কম্বল নদীতে ভাসতেছে, আপনার ভালো ভালো কাপড় চোপড় নদীতে ভাসতেছে। তখন আমি আরো কান্না করতেছি, কি করবো, কারণ আমার দুঃখ বলে দুঃখ তো আমি কোথাও কারোর সাথে শেয়ার করতে পারছি না। তখন আমি মানসিকভাবে আরো ভেঙে পড়ছি, কারণ সবার সাথে আমার সাথে তো গিয়া হচ্ছে না। তখন এখন আমার দুলাভাইয়ের সাথে কিছু টাকা নিয়ে আমি CMS আসলাম। CMS আমার আসার পরে পরীক্ষাটা দিলে, একদিন থাকলাম ওখানে, থাকার পরে পরীক্ষাটা দিলাম, পরীক্ষার পরে রিপোর্ট পেলাম 3 দিন পরে আমার CD4 148। সাধারণত 300 না 350-এর উপরে থাকতে হয় বোধহয়, এরকম একটা কিছু ব্যাপার। 148 পরে তখন আমি CD4 রিপোর্ট নিয়ে ওখানে আসার আলোতে গেলাম। যাওয়ার পর ওনারা বলছে আপনার CD4 তো আসলে 148, কিন্তু আপনাকে তো ইমপ্রুভ করতে হবে। বলছি কীভাবে ইমপ্রুভ করবে এটা, আপনাকে মেডিসিন নিতে হবে। তখন তো মেডিসিন অ্যাভেলেবেল না। তখন তো আমি যাদের সাথে কাউন্সিলিং করছে, আরে মেডিসিন বাগাবাগি করে খাচ্ছে ওরা,
মানে 7 দিন 3 দিন 5 দিন এরকম মেডিসিন নিচ্ছে। তখন মেডিসিন আসতো তো আপনার বাই বাস ইন্ডিয়া দিকে বাই বর্ডার দিয়ে, তখন দিয়ে এয়ারটি নাম বা এয়ারবি এটা আমরা কখনো শুনি নাই। তখন আমি ডাক্তার সিরাজ আমাকে একটা রেফার করলো ডাক্তার সিরাজ ইসলাম স্যার, মানে যিনি HIV বিশেষজ্ঞ, ওনাকে রেফার করলো। রেফার করার পরে আমি ওখানে গেলাম। উনি তখন আমাকে খুব দামি দামি ইঞ্জেকশন দিল, কিন্তু যা আমার ক্ষমতার বাইরে, আমার কেনার মতো ক্ষমতা নেই। মানে একটা ইঞ্জেকশন 4,500 টাকা করে। তখন স্যারকে বললাম, স্যার আমি তো এগুলো কিনতে পারবো না। এবং স্যার বলছে এগুলো তোমাকে কিনতে হবে না, এগুলো আমি তোমাকে ফ্রি কস্টলি। আর উনি আমাকে ভিজিটও নাই, উনি আমার ফ্রি কস্টলি এগুলো করে দিল। করে দেওয়ার পরে আবার উনি আমার বাচ্চাকে দেখলো ওখানে, আর তোমার বাচ্চার রিপোর্টটা তো ভালো আছে, আগে আমি দেখছি, আবার আমার কাছে একটু আসিও। আমার বাচ্চাকে নিয়ে গেলাম আগে নেওয়ার পরে। এখন উনি যখন আমাকে ইঞ্জেকশন যেগুলো দিছে এগুলো যেগুলো আমি ইমপ্রুভ হয়ে গেলাম। তখন একটু আমার মানসিক শক্তি বাড়লো, আমি শরীর স্বাস্থ্য আবার ভালো হয়ে যাচ্ছে ইঞ্জেকশনটা দেওয়ার। ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুদিন ভালো হওয়ার পরে আবার কিছুদিন পরে আমি অসুস্থ হয়ে গেলাম। মানে 5-6 মাস পরে আবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পরে আবার আশারতে গেলাম, বন্ধুতে গেলাম, বন্ধু আশারতে রেফার করলো। তখন বন্ধুর তো আসলে ট্রিটমেন্ট দেওয়ার তো কোনো, ওনারা শুধু পরীক্ষাটা করতো। তখন ওনারা আমাকে বিভিন্ন জায়গায় কাউন্সিলিং করাতে শুরু করলো। আমার মন ভেঙে যাচ্ছে কাউন্সিলিং করতে। অন্য যারা পজিটিভ আছে ওনাদের সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ তৈরি করছে ওনারা। ওনারা বলছে ভাই আমরা, কেউ বলছে আমি এতদিন, কেউ বলছে এতদিন। এখন ওনারা বলছে ভাই আপনারা এতদিন ঠিক আছে, আপনাদের পরিবারের মধ্যে তা আপনারা মানামাতি, কিন্তু আমি কোথায় যাবো? এখন আমার পরিবার থেকে মানতেছে না, আমার বাচ্চাকে আমি কোথায় নিয়ে যাবো? এখন ওনারা বলছে ভাই কী করবেন, এটা তো করার কিছু নেই। এখন তো আপনি, এখন ভাই আমি বলছি আমি সুইসাইড করা স্যার আমার কোনো গতি নেই। আমি কোথায় রাস্তা পাচ্ছি না, আমি কোথায় তো থাকার জায়গাও পাচ্ছি না, কেউ আমাকে খাওয়ারও দিচ্ছে না। আমার আত্মীয় স্বজন কেউ আমাকে বিয়ের তো কোনো জায়গায় ইনভাইট করে নাই কখনো। সবাই আমার খানে আসতেছে, আমার ফ্যামিলি তো একটা ওনাদের ফৈশগরীর অনেক আছে আমার ভাই বারাদের মধ্যে, বড় বড় বিয়ে হচ্ছে, কিন্তু আমাকে কখনো ইনভাইট করে নাই। বড় বড় গরু দিয়ে কোরবানি করতেছে, কিন্তু আমি এই কোরবানির মাংস আমি অংশগ্রহণ করতে পারিনি। তখন আমি বুক ফাটা কান্না করতাম। এক পর্যায়ে এভাবে চলতে চলতে এখন আমি ওষুধ পাচ্ছি না, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তখন আমাকে 2007 সালে এসে ওষুধ শুরু করলাম। আমি 2005 সালে, একটা 2007 সালে ওষুধ শুরু করলাম। তাও তো ERBটা যে সাইড এফেক্ট বা এটা আগে আমাদেরকে বলে নেই। যখন ERBটা শুরু করছি তখন আমি পাগলের মতো হয়ে গেছি। মানে ঘুমাইতে পারছি না, আমার গায়ে দিয়ে কাপড় রাখতে পারতেছি না। আমি বলছি আমি আরো সহসাত মরে যাবো, ERBটা গেলে আমি সহসাত মরে যাবো। আমি তো 5 দিন আগে বাঁচলে 5 দিন আগে মরে যাব। তখন আমি বন্ধ করে দেওয়ার জন্য উপক্রম হয়েছি। তখন ওনারা আমার সাথে যোগাযোগ করতেছে আমি ERB খাচ্ছি কিনা। ওনারা বলছে ভাই আপনার 1 সপ্তাহ কষ্ট হবে, 1 সপ্তাহ একটু কষ্ট হবে। ওনারা আমাকে মনিটরিংয়ের মধ্যে রাখতেছে। আবার ডাক্তার সিরাজ স্যার খবরও নিচ্ছেন মানে কী অবস্থায় আছে। তখন 1 সপ্তাহ আমি এই বিষয়টা কন্টিনিউ কন্টিনিউ করার পরে আস্তে আস্তে আমি ইমপ্রুভ হচ্ছে, মানে ওষুধটা আমার অ্যাডজাস্ট হচ্ছে। এইভাবে আমি 1 মাস বুঝলে পড়ছি। 1 মাস পরে আবার ওষুধের গ্যাপ হয়ে মানে ওষুধ পাচ্ছি না। তখন ওষুধের ক্রাইসিস। আর ওষুধ কেনার মতো আমাদের ক্ষমতা ছিল না। বাইরে থেকে ওষুধ আছে কিন্তু আমাদের ক্ষমতা ছিল না। তখন আমরা 3 দিন 4 দিনের ভাগাভাগি করে ওষুধগুলো নিতাম। নেওয়ার পরে এইভাবে জীবনের শুরু হলে, এইভাবে আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক শুরু হলো 2008 সালে গিয়ে। মানে সারা বাংলাদেশে যতগুলো PLHP আছে, PLHPদের সাথে আমরা আস্তে আস্তে একত্রিত হতে শুরু করলাম। আমাদের হাবিব আবু আমাদের সাথে এই সংগঠনের প্রধান হিসেবে আমাদের দায়িত্ব নিয়েছিল। তখন উনি একজন এফেক্টেড, উনি দায়িত্ব নিয়েছিল। তখন ওনার সাথে সাথে আমরা আজকে আমাদের প্রেসিডেন্ট যিনি রহমান ভাই নেটওয়ার্কের সভাপতি, ওনাকে প্রথম আমি সেলিব্রেট করি, কেন উনি আমাকে সহযোগিতা করেছে। যিনি আমেরিকাতে আছেন আমাদের খোরশেদ ভাই, যিনি আলী ভাই, যারা ওনারা পজিটিভ ব্যক্তি, সবাই এখানে আমেরিকা বর্তমান সেটেল ওনারা, কিন্তু আমাদেরকে সাহায্য করছে। তখন আমরা ওনারা আমাদেরকে ট্রেনিং করাচ্ছে। ট্রেনিং মানে আপনার HIV হলে কীভাবে ভালো থাকতে হবে, কীভাবে আপনার জীবনযাপন করতে হবে, এইভাবে ওনারা আমাদেরকে কাউন্সিলিং করতেছে। এবং ওষুধ মেডিসিন কীভাবে আপনার করতে হবে এগুলো আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। মেডিসিন কোনো অবস্থায় গ্যাপ দেওয়া যাবে না। তখন একটা সময় আমার বাচ্চাকে
আমার স্কুলে দিতে হচ্ছে। তখন তার বয়স 6 বছর চলতেছে, তাকে নিয়ে যাবে আনবে কে? তখন আমি ওই স্কুলে গেছি, আমার স্ত্রী যখন বলছে, স্কুল বলছে যে এই টিকিটে নেওয়া যাবে না। ওহো ওহো, নেওয়া যাবে না। তো আমি ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমি তখন আমি একটু চিন্তা করছি আমার ছেলে ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে। তখন আমি আর জায়গায় যেয়ে গোপনভাবে স্টুডি না বলে আমি আমার ছেলেকে ভর্তি করাইছি। আমি কিন্তু স্টুডি বলি নাই। আমি ওনার মা মরে গেছে, ব্রেন স্ট্রোকে মরে গেছে, এই কথাটা আমি বলছি। এর মধ্যে এখন আমি চাচ্ছি আমার একটা তো মানসিক স্বাস্থ্যের জন্য একটা কারো দরকার, আমি তখন চিন্তা করতেছি। এখন ওইদিকে আমার মা বাবাও খবর নিচ্ছে না, আমার ভাইরাও খবর নিচ্ছে না, কিন্তু আমি মা বাবার কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। একদিন হঠাৎ করে এর মাঝে আমার মায়ের কাছে আসলাম। আসার পর মার ফা ধরে অনেক কান্নাকাটি করলাম। মা দেখেন আমি তো মরে যাবো, আমার একটা ছেলের কি হবে? যখন আমার মার কাছে আসছি শুনছি আমার ভাই, তারপর সাথে সাথে আমার বাপ থেকে সসম্পত্তি সব ওনাদের নামে ট্রান্সফার করে নিয়ে গেল। তখন আমার জীবনে বড় ধাক্কাটা খেলাম আমি ওখানে। তখন আমাকে এমনি আমার নিঃস্ব করার কোনো জায়গা থাকলো না। আমার নামে আমার বাবার নামে কোনো কিছু রাখলো না, তাদের নামে সব উইল করে নিয়ে গেল। বাকি ভাইগুলা সবাই নিয়ে নিয়েছে। সব আমার 3 ভাই নিল। আমার বোনকেও দেয় নাই। আমার বোনকে আমার বোন আমার সাথে আছে যে ওনার সম্পত্তি আমাকে দিয়ে দিলে আবার। আমার বোনকেও দেয় নাই। আমি একদিন এসে জিজ্ঞেস করলাম আমার বাবার কাছে, আব্বা আপনাদের সম্পত্তি নিয়ে বলতে আপনার কাছে আমি কি অপরাধ করছি? এখানে তো আমারও শ্রম আছে, শ্রম আছে, আমারও হক আছে। এখন আমার আব্বা বলছে আমি কি করবো? ওনারা আমাকে নিয়ে জোর করে নিয়ে বলছে, আমি কি করবো? তো সামাজিক সবাই আমাকে বলছে তুমি একটা বিচার করো, সালিশ করো। এখন আমি কার কাছে বিচার দেবো? এখন আমি এই কথা বলতে গেলে তারা বলছে সে পজিটিভ, সে এখানে সবাইকে বাইরে সরাই দেবে। আমার ফ্যামিলি থেকে বলতেছে। আমার তো স্পর্শ আসতো না, আমার ধরা ছোঁয়া, আমার গ্লাস, আমি কখনো যদি বাড়িতে গিয়ে গ্লাসে পানি গেলে ওই গ্লাসে তারা আর কোনো স্পর্শ করতো না। আমার ভাইয়ের ছেলেদেরকে আমার কাছে জড়ো হতে দিত না, আমাকে জড়িয়ে ধরতে দিত না। বন্ধ করে দিলাম, যাওয়াটাই বন্ধ করে দিলাম। তো সম্পত্তি নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নেই আমার। আমি এখানে কোথায় যাব? ছেলেটা কোথায় তখন আপনার? ছেলেটা আমার ওই বোনের কাছে না, আমার সমুদ্রের বাসায়। আচ্ছা আচ্ছা। তখন আমার সমুদ্রের বাসায় আমি তখনও। এর মাঝে আমার বাবা মারা গেল। আমার বাবা মারা দিলে আমি আমার বাবার জানাজায় শরীক হতে পারিনি। কি বলেন? জানাজায় যেতে দেয়নি আপনাকে? আমার বাবার মুখে আমি পানি দিতে পারিনি। আমার ছেলে তো আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার জীবনে। এই আপনি গেলে ভাইরাস ছড়া যাবে, ছড়া যাবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। তখন এই থেকে আমি আর বাড়িতে যাই নাই। আমি তখন লজ্জায় আমি কি করব? তখন আমি কি করছি, এই আশার হলো আপনার বন্ধু, আমার নেটওয়ার্ক আমাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে শুরু করলো। তাদেরকে আমাকে ট্রেনিংয়ের মধ্যে আনলো। ওনারা নিয়ে আমাকে আবার আমাদের গ্রামের বাড়িতে উঠোন পুটে শুরু করলাম। আমি মানে এই ভাইরাসটা নিয়ে। তখন প্রথমে আমি আমাদের চেয়ারম্যানের এখানে গেলাম। মানে একটা HIV সম্পর্কে এখানে একটা মিটিং হবে। এই মিটিংটা চেয়ারম্যান থাকবে, এলাকার মেম্বার করে, ওদের সামনে মিটিংটা শুরু করলাম যে ওনারা HIV ভাইরাস হলে আপনারা এমনভাবে ওনার ছোঁয়াছি লোক না, এটা কোনো ইয়ে না, আপনারা এটা হ্যারাসমেন্ট করার কোনো ইয়ে না, ওনাদেরকে বোঝাতে শুরু করলো। এইভাবে আমি চেয়ারম্যানকেও করলাম, তারপর স্কুলে করলাম মিটিং, তারপরে আমার গ্রামের মধ্যে উঠোন পুটে করলাম। এভাবে আস্তে আস্তে আমি বিল্ড আপ করলাম। ওখানে গ্রামের মানুষের সাথে সহজভাবে মিশে গেলাম আস্তে আস্তে। তখন আমি 2007 সালে আমার মামাতো ভাই চিন্তা করলো এই ছেলের একটা মার দরকার আছে। তখন আমি একটা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। তখন বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। এই মেয়েটা একটা ডিভোর্স প্রাপ্ত। বাট আপনি বিয়ে করলে তো সে বিয়ে করবে না, তাকে তো জানাইতে হবে বিষয়টা। নাকি না জানিয়ে করেছেন? না, জানাইছে। কি করেছেন একটু বলেন তো। আমি যখন ডিভোর্স প্রাপ্ত তখন আমি আমার সংগঠনের কাছে জানালাম যে আমি একটা বিয়ে করতে চাচ্ছি। তো আপনি তো এই যে পজিটিভ, আপনি কীভাবে বিয়ে করবেন? তখন তো আমাদের বিয়ে করা বাচ্চা নেওয়া এটা একটা ইয়া ছিল, বন্ধ ছিল, মানে অ্যালাও ছিল না আমাদের সংগঠনের থেকে বা নেটওয়ার্ক থেকে। তখন ওনার অ্যালাও ছিল না। এখন তো অনেক বিল্ডাপ হচ্ছে। তখন আমি বলছি ঠিক আছে, একটা মেয়ে আছে, ওনার সাথে আপনার কথা বলে দেখতে পারেন। 19 স্বেচ্ছায় যদি রাজি হয়, 19 স্বেচ্ছায় রাজি হলে।
তখন ওনাকে আমাদের অফিসে আনলাম, আমি বললাম আমার স্টোরি বললাম। উনি বলতে ভাই ওনার তো অসুখ হয়েছে এটা জানতে পারছি, কিন্তু আমি বৈষম্যতার শিকার ওই আমাকে যেখান থেকে ডিভোর্স করছে আমার হাজব্যান্ড, আমাকে যখন আমার জরাবিতে টিউমার ধরা পড়ছিল তখন আমাকে বলছে আমার ক্যান্সার হয়ে আমাকে ওই রিমার থেকে আমাকে ডিভোর্স করা হয়েছে, উনি বলতেছে। তো ওনাকে আমার বিয়ে করতে অসুবিধা করতে কোথায়? তখন আমার ওনার পারিবারিক আশার আলো বন্ধু তাও আমার সমুদ্রে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম বিয়ে করার জন্য ওনাকে। উনি জেনে শুনে আপনাকে জেনে শুনে রাজি হলো। আচ্ছা, তখন পর্যন্ত কি এটার কোনো মেথড ছিল এরকম যে আপনি যাকে বিয়ে করলেন সে যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে সে পজিটিভ হবে না, এরকম কোনো নিয়ম ছিল? আপনি কন্ডম ব্যবহার করতে হবে। আচ্ছা, কন্ডম ব্যবহার করতে হবে। আপনি কন্ডম ব্যবহার করলে আপনি ইয়ে করবেন, আপনি যখন ইয়ে করবেন। মুখের স্যালাইভা থেকে অনেক সময় হয় না? না, এইটা তখন গবেষণায় আসে নাই। লালাতে গিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, তখন আপনার মনে এক বাসনে ভাত খেলে বা টয়লেটে এরকম কোনো নিয়ম, শুধু একটা আপনার রক্তের মধ্যে ব্লাড কানেকশন, ব্লাডটা থেকে যদি ব্লাড ট্রান্সফার হয় তাহলে ওকে। তারপর এখন এইভাবে করতে করতে হঠাৎ 7 সালে বিয়ে করলাম। বিয়ে করার পরে উনি 8 সালে কনসিভ হলো। হ্যাঁ, তাহলে তো শুনতে ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। না, কনসিভ হলো, আমি তখন ওদের সাথে যোগাযোগ করলাম যে আমার ওয়াইফ কনসিভ হলো। এখন এটা কি আপনাদের প্ল্যান করেই ছিল নাকি হয়ে গেছে আর ঘটনাচক্র হয়ে গেছে? ঘটনাচক্রে হয়ে গেছে। আচ্ছা, তখন আমি ওনার সাথে ডাক্তার সিরাজ স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার উনি তো এখন কনসিভ করছে, কি করব আমি? তখন স্যারকে ওনাকে পরীক্ষা করলো, তখন উনি পজিটিভ হয়ে গেল, আমার ওয়াইফ পজিটিভ হয়ে। তখন ওনাকে আমার সামনে কাউন্সিলিং করলো যে আপনি পজিটিভ হয়েছে, হয়তো আমি পজিটিভ হয়েছি, আমি তো দুর্বল হই, কারণ আমার স্বামী তো পজিটিভ একজন ব্যক্তি, উনি ওষুধ খাচ্ছে আমি দেখতেছি, আমি ওনার সেবা যত্ন করছি, আমি পজিটিভ বলে ওষুধ তার কোথায়। তখন স্যার আমাদের নিয়ে একটা কেস স্টাডি দেখলো, মানে কীভাবে হলো আমার ওয়াইফ এবং আমাকে, আমার ছেলেকে। তখন আমার এই ঘরে আর ছেলেটা হয় নাই, যেটা কনসিভ করছে ছেলেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা কি নষ্ট করে ফেলেছেন? না, নষ্ট হয়ে গেছে। সে প্রথম বড় কোনো ছেলে সন্তান হয় নাই, বর্তমানে কোনো ছেলে সন্তান হয় নাই তার। আচ্ছা, কিন্তু উনি পজিটিভ হয়ে গেছে। উনি পজিটিভ হয়ে গেছে। এখন আমার সাথে ওনার পরিবারও জানে উনি পজিটিভ, আমিও জানি, এবং আমার আত্মীয় স্বজন সবাই জানে উনি পজিটিভ, এবং উনি সবাইকে বলছে আমি পজিটিভ, আমার হাজবেন্ড বলছে আমি পজিটিভ। এর মাঝে আমরা তো আস্তে আস্তে আমি নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে যারা পজিটিভ আছে ওদেরকে বিল্ড আপ করার জন্য চেষ্টা করতেছি, কারণ আমি তো অসহায় একজন মানুষকে, যখন নতুন কোনো মানুষ পজিটিভ হয় তাদের সংস্পর্শে আমরা যাচ্ছি, তাদেরকে আমরা মনিটরিং করাচ্ছি, বা পজিটিভ হয়েছে। আমিও আপনার মতো একজন সময় আত্মহত্যার চেষ্টা করছি, আত্মহত্যার কোনো বিষয় না, আসলে এটা টিপলি ওষুধ খেলে মেডিসিনটা নিলে ঠিকমতো আপনাকে দীর্ঘদিন ভালো মানুষ হচ্ছে বাসে থাকার অনুপ্রেরণা দেওয়া হবে, যেটা জ্বলন্ত প্রমাণ। আমি ওদেরকে এইভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যে আমরা যে সংগঠন সারা বাংলাদেশে প্রতি 3 বছর অন্তত নির্বাচন হয় এইচআইভি পজিটিভদের মধ্যে। তাই নাকি? হ্যাঁ। এই নির্বাচনটা কিসের জন্য? নির্বাচনদের লিডারশিপ তৈরি করার জন্য। ও, এই সংখ্যাটা কি দিন দিন বাড়তেছে? সংখ্যাটা বাড়তেছে, সংখ্যাটা কমতেছে না। আমি দুইটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে যে যারা এইচআইভি পজিটিভ হয়ে যায় তাদের জন্য আপনি কি বলবেন, এক। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এইচআইভি পজিটিভ যারা তাদের প্রতি আমাদের যারা পজিটিভ না নেগেটিভ তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে কি বলবেন? আগে প্রথমে এটা বলেন, যদি ধরা পড়ে যায় কারো যে সে এইচআইভি পজিটিভ তাহলে কি করবে? যারা এইচআইভি পজিটিভ ধরা পড়ে গেছে বা হয়ে গেছে, এটা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তাদের ফ্যামিলির প্রতি আমার, আপনারা ওদেরকে অবহেলিত করবেন না। বাংলাদেশে এখন এইচআইভির জন্য ট্রিটমেন্ট আছে, সরকারে ওদের জন্য অনেক ফেসিলিটি আছে। আপনারা ERP নামে একটা ERT সেন্টার আছে, ওইটার সাথে যোগাযোগ করলে আপনারা সুন্দর ট্রিটমেন্ট পাবেন, এবং আপনারা যদি মানসিক ফ্যামিলিগত ওনাকে সাপোর্ট দেন, ওনারা আপনি সুস্থ মানুষের চেয়ে একটা ভালো লিভ ধারণ করতে পারবে, ভালো জীবনযাপন করতে হবে। এবং এইচআইভি পজিটিভ যারা আগে যেটা ছিল এখন ওইটার দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ এইচআইভি পজিটিভ হলে সুস্থ বাচ্চার জন্ম দেওয়ার রেকর্ড আছে বাংলাদেশে বর্তমানে। এখন আমাদের ওই ট্রিটমেন্টটা আছে, আগে ট্রিটমেন্টটা ছিল না, এখন বর্তমান বাংলাদেশ সরকারে ওই ট্রিটমেন্টটার আলাদা ব্যবস্থা করছে, আলাদা ERT সেন্টার করছে, আলাদা আমাদের মাতৃত্ব ধারণ করার জন্য আলাদা গিয়ে রাখছে। তো সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ এই সরকার মানসিকভাবে আমাদের জন্য এটা নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আসলে ব্যক্তিগত এইচআইভির জন্য অনেক কিছু করতেছে, যে প্রতি মাসে যে ওষুধগুলো বিনা পয়সা দিচ্ছে, অনেক বিলে অনেক টাকা,
এক মাসের ওষুধের দাম কেউ 6,000 টাকার ওষুধ পাচ্ছে, কেউ 15,000 টাকার, আবার কেউ 30,000 টাকার ওষুধ পাচ্ছে। ওষুধ 3টি কোয়ালিটি বাক আছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। এই লাইনগুলো ধাপে ধাপের মধ্যে যদি সৃষ্টি করে, বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক কিছু করতেছে। আমি সারা বাংলাদেশের মানুষের প্রতি উদাত্ত আহ্বান করার জন্য, এইচআইভি হলে মারা যাবে, এইচআইভি হলে ছোঁয়াচে রোগ, এটা আপনি কোনো দৃষ্টিভঙ্গি দেখার কোনো সুযোগ নাই। কারণ এইচআইভি কোনো ছোঁয়াচে রোগও না। এইচআইভি কোনো একই সাথে বাথরুমে ব্যবহার করলে এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই, একই প্লেটে ভাত খাওয়ার এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই, জামা কাপড় ব্যবহার করলে এইচআইভি হওয়ার সম্ভাবনা নেই। এইচআইভি হওয়ার একটা উপায়, আপনি শুধু নিরাপদ রক্ত ব্যবহার করেন, নিরাপদ যৌন মিলন করেন, আপনি ভাগাভাগি ইঞ্জেকশন নেবেন না। এই 3টা জিনিস থেকে যদি আপনি নিরাপদ থাকতে পারেন, এইচআইভি হওয়ার সম্ভাবনা। আর যারা মেডিসিন খাচ্ছে বর্তমানে, তাদের এইচআইভির পার্সেন্ট 0%, যে কারণে ওনাদের নেগেটিভ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আপনি যদি বলতে চান যে কেউ যদি এইচআইভি পজিটিভ হয়েও যায়, সে যদি নিয়মিত ট্রিটমেন্টের মধ্যে থাকে, সে একদম সুস্থ স্বাভাবিক একটা সুন্দর মানুষ জীবনযাপন করতে পারবে এবং সে এইডসে যাওয়ার সম্ভাবনা নাই। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, এই স্টোরির বেসিসে আমরা যে গল্পটা এখানে শুনলাম, সেটার বেসিসে এখন এক্সপার্ট যিনি আছেন আজকে আমাদের অনুষ্ঠানে, তাকে কানেক্ট করব এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন ওপিনিয়নগুলো শুনবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে 2জন বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছে আমরা। তার মধ্যে একজন হচ্ছেন সাইমা খান, কান্ট্রি ডিরেক্টর UNAIDS বাংলাদেশ, এবং আরেকজন আছেন ডক্টর M সালিমুজ্জামান, তিনি এইচআইভি ক্লিনিশিয়ান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি ফার্স্ট আপনার কাছে আসি। আপনি ভিডিওটা দেখলেন, আগে করে দেখেছেন, কি বলার আছে আপনার আসলে? ধন্যবাদ আপনাকে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আমি এটাকে বিশ্লেষণ করবো আসলে 3 ভাবে, 3টা দিক আছে এখানে। একটা হচ্ছে কি, ধরেন আমাদের এখান থেকে বিদেশে যারা চাকরি নিয়ে যায়, বিদেশে যাওয়ার আগে ওদেরকে কিভাবে আমরা প্রিপেয়ার করি সে বিষয়ে চিন্তা করার সময় চলে এসেছে। এবং যারা ওখান থেকে মাঝে মাঝে আসে দেশে ফেরত এবং আবারও যখন চাকরিতে জয়েন করে, তখন একটা রিফ্রেশার বা আবারও যদি তাদেরকে কিছু কিছু বিষয়, শুধু এইচআইভি না, আরও কিছু কিছু বিষয় যদি অ্যালার্ট করা যায়, তাহলে আমার মনে হয় এটা একজন মানুষ সুস্থ থাকা এবং সুস্থভাবে কাজ করার জন্য খুবই স্ট্রং একটা সম্ভাবনা নিয়ে আসে। আর শেষের যেটা জিনিসটা আমি খেয়াল করছি যে সামাজিক প্রেক্ষাপটে এখন আমরা অনেক পিছিয়ে আছি। আমার মনে হয় আরও অনেক কিছু করার আছে এবং এটাতে সামগ্রিকভাবে সব লেভেলের লোকজনকেই আমার মনে হয় সংযুক্ত করা দরকার। এক্স্যাক্টলি। সাইমা, আপনার কাছে আসি। বিদেশে যাওয়ার আগে বা বিদেশ থেকে ফেরত আসলে পরে আমরা যদি একটু হলিস্টিকলি চিন্তা করি যে এইচআইভির বাইরেও কিন্তু আরো অনেক বিষয়বস্তুতে তাদের এক্সপোজার হতে পারে, তাই না? এইচআইভি কিন্তু একমাত্র যৌন রোগ না, বিভিন্ন রকমের আরো যৌন রোগ আছে, সেটা হলিস্টিকলি দেখা খুব দরকার। এটা 1 নম্বর। 2 নম্বর, ফেরত আসার পরে কিভাবে তারা একটুখানি নিশ্চিত থাকতে পারে, কার কাছে যেতে হতে পারে, কার সহায়তায় মানে যাওয়া উচিত, এই বিষয়বস্তুগুলোর ব্যাপারে না একটু কোনো একটা জ্ঞান দরকার তাদের। সেটা কার্ডের মাধ্যমে হোক বা অ্যাওয়ারনেসের মাধ্যমে হোক বা কমিউনিটি মোবিলাইজেশনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। এখানে খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথমে আসলে ভাইরাসটা ক্যারি করলেন হচ্ছে এই ভদ্রলোক যিনি গল্পটা বললেন, কিন্তু মারা গেলেন হচ্ছে ওনার স্ত্রী, যাকে উনি বিয়ে করলেন। এটা কি বডি রেসিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে? আপনারা দুজনে যেহেতু ডক্টর, একটু শুনতে চাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ডেফিনেটলি এইচআইভি সম্পূর্ণরূপে বডি রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে। আপনার বডি ইমিউনিটি যত বেশি হবে, এইচআইভির প্রগ্রেশন তত কম হবে। আর এটা তো অনেক আগের ঘটনা, কিন্তু বর্তমান যুগে আপনি যত বেশি এআরভি ড্রাগ খাবেন তত বেশি এইচআইভি বাড়ার সম্ভাবনা কমে যায় এবং টু দি এক্সটেন্ট এইচআইভি কমতে কমতে এমন একটা লেভেলে চলে আসে যে এটা ট্রান্সমিটই হয় না। আমরা UNAIDS থেকে বলি U is equal to U, untransmittable is equal to undetectable is equal to untransmittable. সো আমি যদি এইচআইভি ভাইরাসটাকে আনডিটেক্টেবল পর্যায়ে নিয়ে আসতে পারি শরীরে, এটা ট্রান্সমিটেড হবে না এবং এটা সম্ভব একমাত্র এআরভি ড্রাগ দ্বারা। কিন্তু ওই আমলে তো ওনাদের অত এআরভি ড্রাগের এক্সপোজার তখনও ছিল না। এটা খুব সুন্দর বডি ইমিউনিটির জন্য এই ভ্যারিয়েশনগুলো। সাইড ইফেক্ট নিয়ে অনেকেই বলেন যে এই ধরনের ড্রাগ নিলে, ওই যে যেটা আমরা শুনেছি প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে হাতের নখ পর্যন্ত উঠে যায়, এরকম এক ধরনের কেমোথেরাপির মতো অবস্থা হয়ে যায়। এটা নিয়ে কি বলার আছে, যেহেতু আপনি এ বিষয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন? কি বলবেন? যেটা ডক্টর সাইমা বলছিল ওটার সঙ্গে আমি কিছু অ্যাড করে আপনার প্রশ্ন উত্তরটা দেই। উনি কিন্তু 3 বার অসুস্থ হয়েছে। একবার কিন্তু যেখানে ছিল চাকরি করতে বিদেশে, ওখানে পরে যখন আসে টিউবারকুলোসিসের জন্য আবার অসুস্থ হয় এবং উনি বলছিল কি ওনার ওয়াইফ মারা যাওয়ার আগেও উনি অসুস্থ হয়েছিল কয়েকবার।
তখনও হয়তো প্রোগ্রামটা অত সাকসেসফুল বা স্ট্রং ছিল না, যে কারণে আমরা টিবি সহ একজন লোকের এইচআইভি থাকতে পারে জিনিসটা আমলে নেই। অথচ ওটা যদি তখন টেস্ট করা হতো তাহলে কিন্তু ধরা পড়তো। আর তার ওয়াইফ মারা যাওয়ার অন্যতম কারণ হতে পারে যে তার তখন সাংসারিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, তাতে সম্ভবত তারা ম্যালনিউট্রিশনে ছিল, অ্যানিমিয়া ছিল, তারপরে আবার বাচ্চা হয়, সুতরাং আরো দুর্বল হয়ে যায়। ফলে তার ক্ষেত্রে ভাইরাসটা খুব তাড়াতাড়ি তার আপার হ্যান্ড নিয়ে নেয় এবং জানতো না তারা এবং তখন মারা যায়, যেই কারণে এই জিনিসটা আসতে পারে। আর পাশাপাশি আপনি যেটা চিন্তা করতেছেন যে আমাদের পুরাপুরি জিনিসটা কিভাবে ভালো অবস্থায় কন্ট্রোল করা, ওষুধপত্রের যে সাইড এফেক্টগুলি বলছেন সেটা সাধারণত আমরা বলি, যখন ওষুধগুলি দেই তখন কিন্তু বলি, কিন্তু এমন ভাবে বলি না যে ভয় পেয়ে যায়, কারণ ওষুধ মাত্রই একটা সাইড এফেক্ট থাকবে। যদি আগেই বলে দিই, ইভেন প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে, আমি সেটা যদি আগেই বলি মানুষ জ্বরের জন্য ওটা খাবে না। কিন্তু এইচআইভির ওষুধটা এমন একটা ওষুধ, এটা কোনো বিকল্প নাই, আমাকে দিতেই হবে, খেতেই হবে। সো আমরা চেষ্টা করি সহনীয় কিছু জিনিস বলতে এবং জানিয়ে দেই যে সমস্যা হলে আপনি যখন প্রয়োজন তখনই যোগাযোগ করবেন। ওকে, এবার একটু সহজলভ্যতা নিয়ে কথা বলতে চাই। এই ওষুধটা ডায়াগনোস হওয়ার পরে কতটুকু সহজলভ্য মানুষের জন্য? সরকার এখানে কতটুকু সহযোগিতা করেছে, বা আপনারা যারা প্রতিষ্ঠান কেন্দ্রিক সহযোগিতা দিচ্ছেন তারাও কতটুকু মানুষের দূর করে যেতে পারে, বিশেষ করে ইউএনএইডস এর ভূমিকায় যদি একটু আসতে চাই। আচ্ছা, এখানে সরকারি সহায়তায় এই এআরভি ড্রাগস এখন প্রায় 12টা এআরটি সেন্টার থেকে পাওয়া যায় এবং সরকারের প্ল্যানে আছে এই সংখ্যাটাকে বাড়িয়ে 28-30 পর্যায় পর্যন্ত নিয়ে যেতে। সুতরাং এআরভি ড্রাগের সহজলভ্যতা ধীরে ধীরে বাড়ছে এবং এটা সরকার সম্পূর্ণরূপে বিনা পয়সায় দিচ্ছে। বিশেষ করে কোভিডের সময় আমার খুব প্রশংসা করতে হয় একটা বিষয়, সরকার তখন একবারে 3 মাসের ওষুধ কুরিয়ার করে বাসায় বাসায় পৌঁছে দিয়েছিল ওষুধগুলো। তো এখন সহজলভ্য এটা অবশ্যই। সরকার সাধারণত করে কি 1 থেকে 3 মাসের ওষুধ দেয়, যারা নতুন রোগী তাদেরকে 1 মাসের ওষুধ দেয়, কারণ ওদের থরো ফলো আপ দরকার। যারা একটু পুরাতন রোগী ওদেরকে একবারে 2 থেকে 3 মাসের ওষুধ দিয়ে দেয়। সুতরাং একজনকে 3 মাসে বা 2 মাসে একবার আসতে হয় শুধু ওষুধগুলো কালেক্ট করার জন্য। ওকে, সো এটা কি নর্মালি ডিসপেন্সারি বা ফার্মেসি থেকে পাওয়া যায় না? এখানে আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ বা কেউ যখন এটা ডায়াগনোস করে পজিটিভ আসলো, বাংলাদেশের সামাজিকতা এখনো সেরকম ভাবে যায়নি যে তিনি নিজেকে এক্সপোজ করবেন। আমাদের এখানে বেশ কয়েকজন খুব সাহসী ভূমিকা দেখিয়েছেন বলেই তাদেরকে আমরা আজকে এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। কিন্তু অনেক মানুষই নিজের সামাজিকতার কথা ভেবে কিন্তু কখনো পাবলিক প্ল্যাটফর্মে আসতে চায় না, বা তার যে ধরনের একটা সমস্যা আছে সেটা নিয়ে সে কখনো ফেস করতে চায় না। তো অর্গানাইজেশনের কেন্দ্রে যাওয়া ছাড়া তো তিনি সাহায্য পাচ্ছেন না, সেক্ষেত্রে তো অর্গানাইজেশনের লোকজনগুলোও জেনে যাচ্ছে। আপনারা কতটুকু প্রাইভেসি মেনটেন করেন, বা যাদেরকে নিয়ে কাজ করেন তারা কতটুকু প্রাইভেসি মেনটেন করেন এই বিষয়গুলো নিয়ে? আমি এই সম্পর্কে একটু বলি আপনাকে। প্রথমে আমি ইউএনএইডস এর আপাকে ধন্যবাদ দিই যে ওরা সরকারের সঙ্গে মিলে একদম এইচআইভির একটা পেশেন্টের, আপাতত শুধু ওষুধের কথা বললো, এইচআইভি পেশেন্টের এভরিথিং ইজ ফ্রি। ওষুধ, ডায়েট যদি মনে করেন হাই প্রোটিন নিউট্রিশন ডায়েট, হসপিটালাইজেশন, বেসিক ইনভেস্টিগেশন, আরো যা যা টেস্ট আছে, অ্যাবসলিউটলি এভরিথিং ফ্রি। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা কিন্তু দিচ্ছে। আমি জানি না কয়টা দেশ পারে এটা করতে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আর দ্বিতীয় আমি যেটা বলতেছি যে এআরটির ওষুধগুলি একটু কন্ট্রোল, এই কারণে এই ওষুধগুলি দেওয়ার পরে আমরা কিন্তু প্রথম সপ্তাহে ফলো আপ করতে চাই, ওভার টেলিফোন হলেও যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা এক। 2 নম্বর হচ্ছে এই ওষুধগুলি যাতে এনশিওর হোক, যেটা অ্যাডহারেন্স বলি আমরা, অবশ্যই খাচ্ছে এবং টাইমলি খাচ্ছে এবং ডেইলি খাচ্ছে, সেটা খুবই জরুরি। এখনকার দিনে এইচআইভির সবচেয়ে কনসার্ন হচ্ছে অ্যাডহারেন্স। ওষুধ দিয়ে দিলাম বলতেছে খাচ্ছে, কিন্তু আসলে খাচ্ছে না। এবং সেটা যদি না হয়, আপনি একটু আগে জানলেন যিনি ভদ্রলোক কথা বললো, নর্মালি 6,000 টাকা লাগে, না হলে 15,000, না হলে 30,000 লাগতে পারে। তাহলে তখন বাংলাদেশ সরকারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সবাইকে এই ওষুধটা দেওয়া। আর আপনারা জেনে রাখেন, এখন যে ওষুধটা দেওয়া হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মানে রিজিমেন এটা দেওয়া হয়, যেটাও কিন্তু সহজ না, কোনো প্রজাতি বাংলাদেশ সরকার দিচ্ছে এটা। এবং খুব ভালো যে ইউনিট সহ অন্যান্য সহযোগী যেই প্রতিষ্ঠান আছে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, এটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, এনশিওর করতে পারি, এবং আমরা যাতে যাদেরকে ওষুধ দিচ্ছি তাদের ভাইরাল লোডটা যেটা কন্ট্রোল বলি, এটাও যেন এনশিওর করতে পারি। আপনারা যদি কিছু অ্যাড করেন। কনফিডেন্সিয়ালিটির ব্যাপারে যদি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে একটুকুন মানে আপনারা যদি কখনো কোনো এআরটি সেন্টার ভিজিট করার সুযোগ হয়, তখন আপনারা দেখবেন মোটামুটি কনফিডেন্সিয়ালিটি ভালোই মেনটেন হচ্ছে।
যখন এটা শুরু হয়েছিল তখন একটু প্রবলেম্যাটিক ছিল, বাট এখন সেই প্রবলেম আমরা অনেকখানি ওভারকাম করেছি। সো যে কোনো একজন PLHIV যদি তার টেস্টিং করাতে চায়, পরবর্তীতে কাউন্সিলিং লাগে, পরবর্তীতে চিকিৎসা কন্টিনিউ করতে হয়, সে ফুল কনফিডেন্সিয়ালিটি পেয়ে যাবে। আমি যদি একটু প্রসেসটা জানতে চাই যে কোনো একজন কেউ যদি গেজ করেন যে আমার শরীরের অনেকদিন ধরে আমি ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু সামহাও এটা ওয়ার্ক করছে না, তাহলে সে টেস্ট করানোর জন্য প্রথম কোথায় যাবে? বাংলাদেশে মোট এখন কয়টা, 21টা না, 21টা HTC সেন্টার বলি আমরা, HIV টেস্টিং সেন্টার বলি, সেগুলো বিভিন্ন পাবলিক মেডিকেল ইনস্টিটিউটে আছে। ওকে, সেখানে ওকে টেস্ট করতে হবে এবং সেখানেই সে প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট কাউন্সিলিং পাবে। ওকে, এবং ওখানেই তার পজিটিভ কনফার্মেশন হবে। দেন ওরাই ধাপ বলে দেবে পরে কোথায় যেতে হবে, স্টেপ বাই স্টেপ। তবে এর পাশাপাশি আরো কিছু কার্যক্রম চলছে, যেমন বিভিন্ন টিবি সেন্টারে, টিবি ডায়াগনস্টিক সেন্টারে বা ডট সেন্টারেও কিন্তু এখন HIV টেস্টিং হয়। যারা টিবি পজিটিভ সেই রোগীদেরকে একটা স্ক্রিনিং এর মাধ্যমে বোঝা যায় যে HIV টেস্ট লাগবে কি লাগবে না, তখন ওনাদেরকে কিন্তু HIV টেস্টিং করা হয় এবং দরকার হলে কনফার্মেশনের জন্য পাঠানো হয়। টিবি বলতে কি যক্ষার কথা বলছি আমরা? ওকে, ফাইন। এবার একটু সার্বিক প্রেক্ষাপট নিয়ে বলতে চাই। এই যে এইডস মানেই যে মৃত্যু, মানুষের যে একটা রং কনসেপশন, এবং একই সাথে এইডস হলে ছোঁয়া যাবে না, যেটা আমরা দেখেছি ওনার ক্ষেত্রে, যে লাশ পর্যন্ত, লাশের সামনে পর্যন্ত কেউ আসেনি, জানাজা পর্যন্ত করতে যায়নি ওনার স্ত্রীকে। এই পারসেপশনের জায়গা থেকে আমরা কতটুকু বের হয়ে আসতে পেরেছি, বা এই পারসিভনেসটা যে একেবারেই রং, যে এইডস হলে স্বাভাবিকভাবে জীবনযাপন করা যায় না, সেটা নিয়ে আপনাদের দুজনের কি বলার আছে? প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আসলে সামাজিক পর্যায়ে এটা প্রচারটা এখনো খুব একটা, মানে বলবো না, অনেক বেশি ছড়িয়ে পড়েছে, আরো বোধহয় লাগবে কাজ করা। জি, আপনার কাছ থেকে জানতে চাই এবং আপনাকে দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের পারসেপশনের জায়গাটা পরিবর্তন করব কিভাবে এবং কনফিডেন্ট আমরা পাবো কিভাবে। একটু আগে আপনি একটা খুব উদাহরণ দিচ্ছিলেন, মেডিকেল টার্ম U=U বোধ হয় আপনি বলছিলেন, যে জিরো হয়ে গেলে আলটিমেটলি এটা যখন ডায়াগনোজ করা যায় না তখন এটা জিরোই বলা হয় এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। একটা বড় জিনিস আমাদের পারসিভনেসে আছে, যেটা হলো যে তিনি HIV পজিটিভ এবং তিনি বেবি নিতে পারবেন কিনা, সেটা মেলের ক্ষেত্রে হতে পারে, ফিমেলের ক্ষেত্রে হতে পারে। আবার এরকম কেস আমরা পেয়েছি যে দুজনেরই পজিটিভ কিন্তু বেবি হয়েছে নেগেটিভ। তো এটা যদি কাকতালি হয়ে যায় বা মেডিকেল সায়েন্সের জায়গা থেকে যদি হিসাব না আসে, তাহলে তো মানুষ এটার উপর ভরসা রাখতে পারবে না। অ্যাকচুয়ালি না, ARV ড্রাগ খুব ইফেক্টিভ ARV ড্রাগ আসার আগেও আমরা দেখতাম যে মা থেকে শিশু হওয়ার সম্ভাবনা ছিল অ্যারাউন্ড 15 to 25%। এখন ARV ড্রাগ আসাতে এটা প্রায় 1 to 5% নেমে এসছে। ওকে, সুতরাং মা বা বাবার যদি HIV থাকে, বাচ্চা যে হবে তার সম্ভাবনা প্রথম থেকে খুবই কম, আর সে যদি ARV ড্রাগ নিয়মিত খায় তো একেবারেই কম। মানে নিউবর্ন বেবির ক্ষেত্রে বলছেন? নিউবর্ন বেবির ক্ষেত্রে খুব, মানে বেবি ক্যারি তারা করতে পারে, অবশ্যই করতে পারবে, বাট উইথ মানে কনস্ট্যান্ট মনিটরিং, ARV ড্রাগে অ্যাডহিরেন্স থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ লাগবে, এবং অবশ্যই পরামর্শে থাকতে মানে ডক্টর সাজেস্ট না করলে ওনারা প্ল্যান করবে না, এটাই হচ্ছে বিষয়। ওকে, বিউটিফুল। সো সার্বিকভাবে একটু আগে স্যার যেটা বলছিলেন যে আমাদের পারসেপশনের জায়গাটা পরিবর্তন করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন, এটা দিয়ে শেষ করতে চাই। জি, পারসেপশনের জায়গা পরিবর্তন করার জন্য প্রচারণা লাগবে। সবাইকে স্পষ্টভাবে জানতে হবে যে HIV কোনো ছোঁয়াচে রোগ না, HIV কোনো মানে HIV হলে মৃত্যুর কোনো ভয় নেই। HIV হলে সেটার ওষুধপত্র আছে, ওষুধপত্র ঠিক ডায়াবেটিসের একজন রোগী যেমন সারা জীবন ওষুধ খাবে, হাইপারটেনশনের একজন রোগী সারা জীবন ওষুধ খাবে, তেমনি HIV পজিটিভ একজন রোগী সারা জীবন ওষুধ খাবে। সুতরাং ভয়ের কিছু নেই। এবং আমরা সবশেষে বলতে পারি যে বাংলাদেশে যে ট্রিটমেন্টটা পাওয়া যায় এটা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে সাহস যোগানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি স্টোরিতে, এবং একই সাথে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার এই গল্পটা আজকে জনগণের সামনে গণমাধ্যমে শেয়ার করেছেন। সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করার অধিকার সব মানুষের আছে, রাষ্ট্রের এটা আমাদের নাগরিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। যিনি ভিকটিম, যিনি রোগে আক্রান্ত হয়ে গেছেন, তার দিকে সহমর্মিতার হাত বাড়াতে হবে, তাকে নাগরিক অধিকার সম্বলিত